আমরা এখন ট্রান্সলেশনের সুপার ডুপার কিছু টিপস অ্যান্ড টেকনিক্স নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ঠিক আছে আমাদের প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তাহলে আসেন আমরা আজকে যেই বিষয়টা নিয়ে কথা বলবো, আমি আগেই বলেছি যে আমরা আজকে কথা বলবো অ্যাডভান্স লেভেলের। হ্যাঁ, আমরা আজকে যেই বিষয়গুলো নিয়ে কথা বলবো, আজকের বিষয়টা হচ্ছে অ্যাডভান্সড ট্রান্সলেশন। আজকে আমরা অ্যাডভান্স লেভেলের ট্রান্সলেশন নিয়ে কথা বলবো। হ্যাঁ, তো দেখেন আমাদের আজকের এই ট্রান্সলেশনটাতে আমরা 43rd BCS এ যে কোয়েশ্চেনটা আসছে সেটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ওকে, সৌরভ ভাই বলছেন স্যার আপনার কোর্সে কিভাবে ভর্তি হব, আমি ক্লাসের শেষে বলে দেবো ভাই। হ্যাঁ আচ্ছা, তাহলে আসেন আমরা আজকে যেই ট্রান্সলেশনটা নিয়ে কথা বলবো সেই ট্রান্সলেশনটা আমরা একটু দেখে নিই। আমাদের এই ট্রান্সলেশনটা 43তম BCS এ এসেছিল। এই ট্রান্সলেশনটা করতে গিয়ে অনেকে খুব ভয় টয় পেয়েছে আর কি, তবে এটা নিয়ে খুব বেশি ভয় নাই। আমরা আজকে এই বড় বড় ট্রান্সলেশনগুলোকে কিভাবে ছোট করে নিয়ে সহজে ট্রান্সলেট করা যায় এটা নিয়ে কথা বলবো আমরা ইনশাআল্লাহ। তো আমরা এর আগে বেসিক বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছিলাম। ওকে, আজ আমরা অ্যাডভান্স লেভেলের ট্রান্সলেশন দেখব। তো এই ট্রান্সলেশনটাই আপনাদের 43তম BCS এর রিটেনে এসেছিল আর কি। তো এখানে আমি জাস্ট ছোট করে লিখে রেখেছি, এখন আমি বড় আকারের বড় সাইজে আপনাদেরকে দেখাচ্ছি। কাজী হাসান মুজাহিদ ভাই, ওয়ালাইকুম আসসালাম। হৃদয় চন্দ্রদেব, আদাব, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ মুজাহিদ ভাই ভালো আছি। নাসিমা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে দেখেন তো এইবার লেখা দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা, এখন আশা করি ক্লিয়ার দেখতে পাচ্ছেন। তো দেখেন আমরা যদি এই ট্রান্সলেশনটা দেখি, মনোরম প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এটা ছিল ফার্স্ট লাইন। এই লাইনটাকে বলতে পারেন এই ট্রান্সলেশন মানে পুরো যেই অনুচ্ছেদটা এর মধ্যে সহজ একটা অন্যতম সহজ একটা অনুবাদ। এরপরে দেখেন এই লাইনটা নিয়ে অনেকে টেনশনে পড়ে যায়। সবুজ বনভূমির মাঝে দৃষ্টিনন্দন হ্রদ আর লাল ইটের তৈরি ইমারত ক্যাম্পাসকে আরো নান্দনিক করে তুলেছে। এই লাইনটা আপনার জন্য চ্যালেঞ্জিং লাইন হইতে পারে। ঠিক আছে, এরপরে দেখেন পাশাপাশি, এটা ছিল নর্মাল একটা লাইন আর কি, পাশাপাশি এই ক্যাম্পাস সংস্কৃতির রাজধানী নামেও পরিচিত। আর একটা সহজ লাইন, এছাড়া প্রতি বছর শীতকাল এলেই বিশ্ববিদ্যালয়ের জলাশয়গুলো অতিথি পাখিতে পরিপূর্ণ বা পূর্ণ হয়ে যায়। তাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে অতিথি পাখির ক্যাম্পাস হিসেবেও অনেকে চেনেন। এই পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে, কোনো ঝামেলা নাই। এর পরের যে লাইনটা আছে এই লাইনটাতে ট্রান্সলেট করতে গিয়ে আমাদের অনেক ভাই বোনেরা একটু বিপদে পড়ে যায়। ওকে, তাহলে আসেন সেটা আমরা একটু দেখি। এবার কি বলা হচ্ছে দেখেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার গৌরবময় ইতিহাসকে ভিত্তি করে নির্মিত কয়েকটি ভাস্কর্য এই বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তাহলে খেয়াল করেন আপনার জন্য চ্যালেঞ্জিং লাইন হচ্ছে এই দুইটা, মানে এই স্লাইডে যেতে দেখতে পাচ্ছেন, সবুজ বনভূমির মাঝে দৃষ্টিনন্দন হ্রদ আর লাল ইটের তৈরি ইমারত ক্যাম্পাসকে আরো নান্দনিক করে তুলেছে। ওকে, আরেকটা লাইন আমরা এখানে পেলাম। তারপরের লাইনগুলোতে আমরা একটু যদি চলে যাই, আমি এগুলো ব্যাখ্যা করবো আপনারা কিভাবে লিখবেন। হ্যাঁ, এরপরে দেখেন আরেকটা চ্যালেঞ্জিং লাইন হলো, সবুজের মাঝে কংক্রিট বা ব্রোঞ্জের তৈরি ভাস্কর্যগুলো দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও ভাষা আন্দোলনের প্রতিচ্ছবি হয়ে। এটা একটা চ্যালেঞ্জিং লাইন বলতে পারেন। ওয়ার্ড মিনিংই জানি না, আরো ট্রান্সলেশন, ওয়ার্ড মিনিং না জানলে তো ট্রান্সলেশন করতে পারবেন না ভাই। ধরে নেন আপনি আসছেন আমার কাছে যে ভাইয়া আপনি আমাকে বিরিয়ানি রান্না করা শেখান। এখন আপনি চাউল আনবেন, মাংস আনবেন, সবকিছু উপকরণ আনবেন, দেন আমি আপনাকে বিরিয়ানি রান্না করা শেখাবো। এখন আমি আপনাকে বিরিয়ানি রান্না করে করানো শেখানোর পর আপনি আমারও যদি বলেন যে ভাই এই যে আপনি আমার বিরিয়ানি রান্না করা শিখাইছেন, আমি সারা জীবনে যতবার বিরিয়ানি রান্না করে খাবো ততবার আপনি আমার মাংস কিনে দিবেন, পোলাও চাল কিনে দিবেন, মশলা কিনে দিবেন, যা যা লাগে সব কিনে দিবেন। কেরে ভাই, আপনাকে আমি জাস্ট টিপস অ্যান্ড টেকনিক্স গুলো দেখাচ্ছি। আপনি যদি ভোকাবুলারি না জানেন এই জায়গাতে বিপদে পড়বেন। তবে হ্যাঁ, আপনি দেখা গেছে খুব হায়ার লেভেলের ভোকাবুলারি পাচ্ছেন না, আপনার কমন ভোকাবুলারি গুলো দিয়েও এই কাজটা করতে পারেন। কিভাবে করতে পারেন সেটা নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তারপরে দেখেন সহজ একটা লাইন বলতে পারি আমরা,
যে এসব ভাস্কর্য এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস পৌঁছে দিচ্ছে। এরপরে আরেকটা চ্যালেঞ্জিং লাইন যদি বলেন আপনি আর কি, তার মধ্যে একটা হচ্ছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য ও চেতনাকে স্মরণ রাখতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণ করা হয় ভাস্কর্য সংসপ্তক। ওকে, এরপরে যদি আপনি আরো রাফ অ্যান্ড টাফ একটা লাইন কাউন্ট করেন, তার মধ্যে এইটা একটা, যেটা ট্রান্সলেট করতে গিয়ে আমাদের অনেক ভাই বোনদের সমস্যা হয়, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে স্থাপিত এই ভাস্কর্যটির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে যুদ্ধে শত্রুর আঘাতে এক হাত এক পা হারিয়েও রাইফেল হাতে লড়ে যাওয়া দেশমাতৃকার এক বীর সন্তানকে। এই যে বড় বড় বাংলা বাক্যগুলো পেলে, হ্যাঁ, এগুলোকে আমরা কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করব নির্ভুলভাবে, সেই টিপস অ্যান্ড টেকনিক্সগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো ইনশাল্লাহ। ওকে, তো এই বিষয়গুলো নিয়ে আজকে কথা হবে ইনশাল্লাহ। বুলবুল আহমেদ ভাই বলছেন আসসালামু আলাইকুম, ইনশাল্লাহ অসাধারণ আলোচনা হবে ইনশাল্লাহ ভাই বুলবুল ভাই। তাহলে আসেন, শেষ হয় নাই কিন্তু, হ্যাঁ দেখেন বড় বড় লাইন কিন্তু। ভাস্কর্যটির নির্মাতা হামিদুজ্জামান খান মুক্তিযুদ্ধের চেতনাকে ব্রঞ্জের অবয়বে প্রতীকী ব্যঞ্জনায় প্রকাশ করার চেষ্টা করেছেন। এই যে দেখছেন, মানে আমাদের এই ট্রান্সলেশনটা দেখেই মনে হবে যে মনে হয় মারাত্মক কঠিন। ভাই এইটা আমরা যতটা মারাত্মক কঠিন বা জটিল ভাবি, এটা ততটা কঠিন নয়। আসেন কিভাবে আমরা এই কঠিন কঠিন ট্রান্সলেশন আপাত দৃষ্টিতে মনে হলেও সহজে করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আসেন, এই যে আমরা দেখে নিলাম, এখন আমরা এটার লাইন বাই লাইন ট্রান্সলেশনে যাব। তো একবারে 1 নাম্বার লাইন যেটা আমরা দেখতে পাচ্ছি, মনোরম প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ওকে, মনোরম প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তাহলে আমাদের প্রথমে বের করতে হবে এই সেন্টেন্সটাতে সাবজেক্ট কোনটা, আমরা খুঁজে বের করবো এখানে সাবজেক্ট কোনটা। তাহলে আমি সাবজেক্ট হিসেবে পেলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। এই যে দেখেন আমরা সাবজেক্ট পেয়ে গেছি। ওকে, আমরা কিন্তু সাবজেক্ট পেয়ে গেছি। তাহলে আমাদের সাবজেক্ট পাওয়া হয়ে গেছে। এবার আমরা খুঁজে বের করব ভার্ব কোথায়। দেখেন এইখানে ভার্ব নাই। আপনারা মাথায় রাখবেন, সাধারণত কিছু শব্দ আছে যেই শব্দগুলো ভার্ব হিসেবে থাকলে তাদেরকে উজ্জ রাখা হয়, লেখা হয় না। এর মধ্যে একটা হলো হয়, আরেকটা হলো হন, আরেকটা হলো হলো নিজেই, হ্যাঁ, আরেকটা হলো হই, আরেকটা হলো হও, আরেকটা হচ্ছে আছে। হ্যাঁ, আমরা মাথায় রাখবো এই যে ভার্বগুলো, এই ভার্বগুলো সাধারণত বাক্যে উজ্জ রাখা যায় বা উজ্জ রাখা হয়। এবার আপনারাই বলেন তো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মনোরম প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত, হ্যাঁ, এইখানে আমরা আগের এবং পরের অংশ দেখে সাবজেক্ট তো আমি বের করে দিলাম, এখানে ভার্ব কোনটা হবে আপনারা একটু আমাকে কাইন্ডলি বলে ফেলেন। তাহলে আমরা এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এটাকে আমরা ধরে নিচ্ছি 1 নাম্বার অংশ। এরপরে হয়টাকে আমরা ধরে নিলাম 2 নাম্বার অংশ। এটাকে হয় না বলে আপনি হলো বলেন, শুনতে ভাল লাগবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হলো এই যে 2, মনোরম প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এইটা হইতেছে 3। তাহলে আমার প্রথম কাজ কি দাদা? সাবজেক্ট লেখা। এইটা জানার জন্য আর রকেট সায়েন্স জানার দরকার নাই। তাহলে আপনি কি বলবেন? এই যে দেখেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হলো সৌন্দর্য মণ্ডিত। তাহলে আমরা বলতে পারি ইজ, এই যে হলো সৌন্দর্য মণ্ডিত। হ্যাঁ, আপনি বলতে পারেন ডেকোরেটেড। ওকে, ডেকোরেটেড অর অ্যাডর্নড। অ্যাডর্নড মানেও সজ্জিত বা সাজানো। অর এইভাবে আমরা বলতে পারি ফিল্ড উইথ মনোরম প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত, তাই না? এই যে সৌন্দর্য মণ্ডিত হয়ে গেছে আমাদের উইথ
ন্যাচারাল বিউটি। দেখেন তো বাবা করা যায় কিনা, অনেকভাবে করা যায়। হ্যাঁ, ইয়াসিন আরাফাত মামুন ভাই বলছেন স্যার আমি মিরপুর একে থাকি, আমিও মিরপুর একে থাকি ভাই, একদিন চায়ের দাওয়াত থাকলো আপনার। তাহলে আমরা কি বলতে পারি দেখেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ইজ ডেকোরেটেড উইথ, ফিল্ড উইথ, অ্যাডর্নড উইথ ন্যাচারাল বিউটি। মনোরম যদি বলেন তাহলে আপনি বলতে পারেন অ্যাস্থেটিক, আই ক্যাচিং, আই সুদিং, ফ্যান্টাস্টিক, যে কোনো ভাবে বলা যায়। হ্যাঁ, বলা যায় কিনা দেখেন তো বাবা। ধরেন আমরা বললাম ফ্যান্টাস্টিক, এই যে কাজ হয়ে গেছে। এইবার খেলাটা হবে আপনার কোন জায়গায় জানেন? আপনার আসল খেলাটা হবে 2 নাম্বার বাক্যটাতে। এই বাক্যটাতে আমরা প্রথম কাজ হচ্ছে আমাদের সাবজেক্ট খুঁজে বের করা। সাইফুল ভাই বলছেন আমার ইউনিভার্সিটি, আচ্ছা ভাই ধন্যবাদ। আমাদের জুয়েল ভাই লিখছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ইজ বিসেট উইথ, হ্যাঁ লেখা যাবে, কোনো সমস্যা নাই। স্যার কেমন আছেন, আজ শেষ হলো মাস্টার্স পরীক্ষা, আচ্ছা আচ্ছা ধন্যবাদ সুইটি রায়। তাহলে আমাদের কাজ হচ্ছে বাবা এই বাক্যটা দেখে আমরা প্রথমে সাবজেক্ট খুঁজে বের করব। দেখেন, সবুজ বনভূমির মাঝে দৃষ্টিনন্দন হ্রদ আর লাল ইটের তৈরি ইমারত ক্যাম্পাসকে আরো নান্দনিক করে তুলেছে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ভার্ব খুঁজে বের করা। আমরা বের করি ভার্বটা কি, করে তুলেছে। এই যে এটা হলো আমাদের ভার্ব। এবার এই কি করেছে, নান্দনিক করছে, এটা হচ্ছে অবজেক্ট। বা কাকে করছে, ক্যাম্পাসকে করেছে। হ্যাঁ, কাকে করছে, ক্যাম্পাসকে, এইটা হলো আমাদের অবজেক্ট। ওকে, এবার আপনি প্রশ্ন করেন তো এই কাজটা কে করছে। আমরা জানি ভার্বকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তরে অবজেক্ট পাওয়া যায়। তাহলে দেখেন, করে তুলেছে, দৃষ্টিনন্দন করে তুলেছে, নান্দনিক করে তুলেছে। কাকে নান্দনিক করে তুলেছে, এই যে উত্তর হচ্ছে ক্যাম্পাসকে, অবজেক্ট পেয়ে গেছি আমরা। এই কাজটা আপনার আমার জানা আছে যে ভার্বকে কে, কারা অথবা কি দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। হ্যাঁ, কি দিয়ে প্রশ্ন করে অবজেক্টও পাওয়া যায়। তাহলে দৃষ্টিনন্দন করার কাজটা কে করেছে, এই যে নান্দনিক করে তোলার কাজটা কে করেছে বাবা, হ্রদ, আর কি লাল ইটের তৈরি ইমারত। তাহলে আমরা বলবো দৃষ্টিনন্দন হ্রদ। আমি একটা ডিফারেন্ট কালার ব্যবহার করি তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। দৃষ্টিনন্দন হ্রদ আর লাল ইটের তৈরি ইমারত, এতটুকু হলো আমাদের জন্য সাবজেক্ট। ওকে, এইবার আপনি প্রশ্ন করতে পারেন ভাই তাহলে এই যে সবুজ বনভূমির মাঝে কথাটা আছে, এইটা আমি কোন জায়গায় লিখব? আমি কি এই কথাটাকে আগে লিখবো নাকি পরে লিখবো? বিশ্বাস করেন আপনার পুরো ট্রান্সলেশন 100-তে 100 হওয়ার পরেও জাস্ট এতটুকু কথা আপনি যদি জায়গা মতো লিখতে না পারেন, আপনার ট্রান্সলেশন ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই জন্যই আমরা বলেছি যে আমাদের আজকের ট্রান্সলেশনটা হবে অ্যাডভান্স লেভেলের ট্রান্সলেশন। হ্যাঁ, এই দেখেন, এই জায়গাটা আপনি যদি প্রপারলি লিখতে না পারেন তাহলে এর ফলে আপনি এক ধরনের মডিফাই করবেন যার নাম হলো ড্যাংলিং মডিফাই। আপনি যদি ড্যাংলিং মডিফাই বা মিসপ্লেসড মডিফাই করতে না চান তাইলে বাবা আপনাকে এই জায়গাটা ঠিক ভালোভাবে ব্যবহার করতে হবে। তো এই বিষয়ে প্রপার ব্যাখ্যা দেওয়ার জন্য আমি আপনাদের সাথে একটা ছোট্ট টিপস একটু দিচ্ছি। দেখেন, আমরা মাথায় রাখবো যে এই যে মডিফাই, এই শব্দটা হলো একটা ভার্ব, এর বাংলা হলো বিশেষায়িত করা, কিন্তু আমরা এটাকে খুব সহজ বাংলায় বলতেছি। মডিফাই শব্দের বাংলা হচ্ছে তথ্য দেয়া। ওকে, এবার একটু মাথায় রাখবেন, আমরা যদি এটাকে বলি মডিফায়ার তখন এটা হয়ে যায় নাউন। এটাকে নাউন না বলে নাউন এজেন্টও বলা যায়। হ্যাঁ, নাউন এজেন্ট। নাউন এজেন্ট মানে হলো ভার্ব সম্পন্নকারী নাউন। এর মানে হলো যা তথ্য প্রদান করে। তাহলে আমরা মাথায় রাখবো মডিফাই করা মানে হচ্ছে তথ্য দেয়া, আর মডিফায়ার হচ্ছে সেইটা যেটা তথ্য প্রদান করে, যা তথ্য প্রদান করে তাই হচ্ছে মডিফায়ার। এবার আপনার একটু মাথায় রাখতে হবে, আমি একদম নর্মাল একটা বাক্য লিখে দেখাই দেই আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। ধরেন আমি একটা বাক্য লিখলাম যে আই হ্যাভ বট সাম ম্যাঙ্গোস। আমি কিছু আম কিনেছি। আমি চাচ্ছি বাক্যটা এখানে শেষ করে দেব, শেষ। আমি এখানে একটা ফুল স্টপ দিয়ে বাক্য শেষ করে দিতে পারি যে আই হ্যাভ বট সাম ম্যাঙ্গোজ, আমি কিছু আম কিনেছি, আমার বাক্য শেষ। কিন্তু আমি চাইতেছি এই বাক্যটার ম্যাঙ্গোজ ওয়ার্ডটা সম্পর্কে আমি আরেকটু তথ্য দিতে চাচ্ছি। এখন ধরে নেন আমি বললাম যে আমি কিছু আম কিনেছি,
এখন সুইটি ধরে নেন আমার জিজ্ঞেস করলো যে ভাই অথবা স্যার, আপনি যে আম কিনেছেন এই আমগুলো কেমন আম, একটু তথ্য দেন দেখি। তখন আমি বললাম আই হ্যাভ বট সাম রাইপ ম্যাঙ্গোজ। এই যে দেখেন রাইপ মানে কি পাকা, এই পাকা শব্দটা আমি কার সামনে লিখলাম? ম্যাঙ্গোজের সামনে লিখলাম। তার মানে এই এতটুকু হলো আমার জন্য একটা তথ্য। তাহলে আমি এটাকে বাংলায় তথ্য না বলে ইংরেজিতে বলবো এইটা হলো একটা মডিফায়ার। যেই মডিফায়ারটা সামনে বসে তাকে বলা হয় প্রি মডিফায়ার। তাহলে দেখেন এখানে কিন্তু আমি সরাসরি বলে দিতে পারতাম আই হ্যাভ বট সাম ম্যাঙ্গোজ, বাক্য শেষ হয়ে যাইতো, বাক্যটা এখানেই শেষ হয়ে যাইতো। কিন্তু তারপরেও আমি চাচ্ছি যে না, ম্যাঙ্গোজ সম্পর্কে আরেকটু তথ্য দিব, তাই আমি লিখলাম রাইপ ম্যাঙ্গোজ। এই যে রাইপ ওয়ার্ডটা যেহেতু ম্যাঙ্গোজ ওয়ার্ডটা সম্পর্কে তথ্য দিচ্ছে, তাই রাইপ শব্দটাকে আমরা বলবো মডিফায়ার। আর যখন মডিফায়ারটা প্রি অর্থাৎ সামনে বসে তখন তাকে বলা হয় প্রি মডিফায়ার। বাক্য আমরা এখানে শেষ করে দিতে পারি। তাহলে আমরা কি বলতে পারি দেখেন, আই হ্যাভ বট সাম ম্যাঙ্গোজ। এইবার ধরেন আপনি জানতে চাইলেন যে ভাই আপনি যে আম কিনলেন তাই আম সম্পর্কে আরেকটু তথ্য দেন তো। তখন আমি আপনাকে বলতে পারি কিনা আই হ্যাভ বট সাম রাইপ ম্যাঙ্গোজ অফ রাজশাহী। এই যে দেখেন বাবা, অফ রাজশাহী এর বাংলা হলো রাজশাহীর। এই রাজশাহীর কি, রাজশাহীর কি আমি নাকি রাজশাহীর আম? আপনি বুঝতে পারতেছেন যে আমি আসলে রাজশাহীর না, রাজশাহীর জিনিসটা কোনটা? এই যে আমটা। তার মানে এই যে অফ রাজশাহী, এই তথ্যটা আপনি আম সম্পর্কেই পেয়েছেন, তবে আম সম্পর্কে যে তথ্যটা পাইছেন সেটা আমের সামনে না বসে পেছনে বসে গেছে। তো যখন কোনো তথ্য কোনো ওয়ার্ডের সামনে না বসে পেছনে বসে, দেখেন এইটাও কিন্তু একটা মডিফায়ার। মডিফায়ার মানে কি? মডিফায়ার মানে হলো তথ্য। এখন এই তথ্যটা যার সম্পর্কে আসছে সে কি তার সামনে আসছে? তার প্রি অংশে অর্থাৎ সামনে আসলে তার নাম হয়তো প্রি মডিফায়ার, কিন্তু এটা সামনে আসে না, বরং পেছনে বসে। তাই আমরা এটাকে বলবো যে এইটা একটা পোস্ট মডিফায়ার। তাইলে আপনি খেয়াল করেন মডিফায়ারগুলো দুই রকমের হয়। এইবার এই বাক্যটাকেই আমি একটু ঘুরায়ে লিখতেছি, আপনারা আমাকে বলবেন আমার এই বাক্যটা ঠিক আছে নাকি বাক্যটা রং। আমি যদি এইভাবে লিখি, ধরেন আমি এখানে আই না লিখে আমি চাইলে কিন্তু অন্য কিছু লিখতে পারতাম। ধরেন আমি লিখলাম রূপা, রূপা বট সাম রাইপ ম্যাঙ্গোজ। রূপা কিছু পাকা আম কিনলো। কেমন আম? পাকা আম। ঠিক আছে, এবার আপনি প্রশ্ন করেন কোথাকার আম? রাজশাহীর আম। এই দুটো তথ্যই কিন্তু আমরা আম সম্পর্কে পেলাম। যার সম্পর্কে তথ্য দেওয়া হয় তাকে সাধারণত বলা হয় রুট ওয়ার্ড, তাকে সাধারণত বলা হয় কিওয়ার্ড, তাকে সাধারণত বলা হয় হেড ওয়ার্ড। তাহলে আমাদের হেড ওয়ার্ড কোনটা? ম্যাঙ্গোজ। প্রি মডিফায়ার রাইপ, পোস্ট মডিফায়ার কি? রাজশাহী। এখন আমি একটা বাক্য লিখি, আপনারা আমারে জাস্ট একটু বলেন এই বাক্যটা ঠিক আছে কিনা। আমি যদি এইভাবে লিখতাম যে রাইপ রূপা অফ রাজশাহী, হ্যাঁ আমি যদি এইভাবে লিখতাম যে রাইপ রূপা অফ রাজশাহী বট সাম ম্যাঙ্গোজ। এবার দেখেন তো এই বাক্যটা কি ঠিক আছে নাকি ভুল? কুইকলি কমেন্ট করতে হবে। হ্যাঁ, আমি যে বাক্যটা লিখলাম আপনাদের কাছে কি মনে হয়, এটা কি রং নাকি রাইট? কুইকলি কমেন্ট করবেন প্লিজ। মশিউর রহমান রিফাত বলতেছেন সাবজেক্ট প্রপার তো বলা যায়। সাবজেক্ট প্রপার হলে কি বলা যায়? উনি বলতেছেন যেহেতু সাবজেক্ট প্রপার তাই বলা যায়। বাকিরা কি মনে করেন একটু কুইকলি বলেন তো, বাকিদের কাছে কি মনে হয় একটু কুইকলি বলেন প্লিজ। কুইকলি কুইকলি কুইকলি। এই তো মাশাআল্লাহ, আই কাম সারছে। লিপি বলতেছেন ঠিক। আচ্ছা ভাই মাথায় রাখেন, ইংরেজির একটা ঘটনা হচ্ছে গিয়ে এই রূপা হয়ে গেছে আমার এই জায়গাটাতে রুট ওয়ার্ড। এখন পাকা কথাটা আমি রূপার সামনে যখন লিখছি, ভাই রূপা পাইকে গেছে। ভাই রূপা কি কোনো ফল যে পাকবে? এটা একটা ভুল। রূপারে তো পাকানো যাবে না। হ্যাঁ, পাকা হয়ে গেছে রূপা। এই যে সুইটি রায় লিখে ফেলছে দেখেন।
আর আমি বললাম অফ রাজশাহী। ভাইরে, রাজশাহীর রূপা নাকি রাজশাহীর আম? এই যে আমটা হলো রাজশাহীর, কিন্তু এই তথ্যটা আমি আমের সাথে না লিখা রূপার সাথে লিখছি। এই বাক্যের বাংলা হয়ে গেছে রাজশাহীর পাকা রূপা কিছু আম কিনলো, রাজশাহীর পাকা রূপা কিছু আম কিনলো। দেখেন এইটাই হইলো ভুল। তাহলে যার তথ্য সেইখানে না দিয়ে যদি ভুল জায়গায় দেন, তখন এইটাকে বলা হয় মিসপ্লেসড মডিফায়ার। অর্থাৎ আমি মডিফায়ারটা লিখছি কিন্তু প্রপার প্লেসে লিখি নাই, মিসপ্লেসডে লিখছি, ভুল জায়গায় লিখছি। এইটাকেই কেউ কেউ বলে ড্যাংলিং মডিফায়ার, এইটারই কেউ কেউ বলে ইললজিক্যাল মডিফায়ার। তাহলে এখানে দেখেন এই যে পাকাইছি আমি, আমার পাকানোর কথা ছিল আমেরে, আমি মেয়েটারে পাকাই দিলাম, আমি তো গুনাহের কাজ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে দেখেন বাবা এইটাও জায়গা মতো বসে নাই, প্লেসটা মিস হয়ে গেছে। সো এইটাও হইতেছে আমাদের মিসপ্লেসড মডিফায়ার। এইটার আরেকটা নাম হলো ড্যাংলিং মডিফায়ার। ওকে, এটার আরেকটা নাম হচ্ছে ড্যাংলিং মডিফায়ার। তাই আপনি যখন কোনো সেন্টেন্সকে ট্রান্সলেট করবেন, আপনাকে গভীর মনোযোগ সহকারে দেখতে হবে যে আমি ঘটনাটা আসলে কি ঘটালাম, আমার বাক্যটা ঠিক আছে কিনা। যেমন দেখেন, আমি এর আগেও আপনাদেরকে এই লাইনটা অনেকবার দেখিয়েছি, আজকে আরেকবার দেখাই। আমি যদি এভাবে বলি যে দেখেন, রূপা আমার বাসায় এসেছিল, বাক্যটা আমি এখানে শেষ করে দিতে পারি। আপনি যদি বলেন ভাই এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করেন, তাহলে আমি ট্রান্সলেট করে দেই। এই যে দেখেন আমি লিখলাম রূপা কেম টু মাই হাউস, বাক্য শেষ। এখন আপনি চাচ্ছেন যে না ভাই আমার এই বাক্যে হচ্ছে না, আমি একটু অতিরিক্ত তথ্য লিখব। তো আপনি চাইলেন যে ভাই আমি এইভাবে লিখতে চাচ্ছি যে ভাই সুমন ভাই শাড়ি পরে রূপা আমার বাসায় এসেছিল, অথবা রূপা শাড়ি পরে আমার বাসায় এসেছিল, অথবা রূপা আমার বাসায় শাড়ি পরে এসেছিল। মজার একটা বিষয় দেখেন, মজার একটা বিষয় দেখেন ভাই, আপনারা যদি খেয়াল করেন, শাড়ি পরে রূপা আমার বাসায় এসেছিল, বাংলা এটা 100% কারেক্ট। আপনি যদি বলেন রূপা শাড়ি পরে আমার বাসায় এসেছিল, এটাও বাংলায় 100% কারেক্ট। আপনি যদি বলেন রূপা আমার বাসায় শাড়ি পরে এসেছিল, এটাও একদম 100% কারেক্ট। তার মানে বাংলার ক্ষেত্রে মডিফায়ারটা আগে পরে লিখছি, কোনো সমস্যা হয় নাই, কোনো সমস্যা হয় নাই। হ্যাঁ, তবে সব ক্ষেত্রে যে এরকম হবে তা না। ইংরেজির ক্ষেত্রে আমি যদি বাক্যটাকে এইভাবে লিখতাম যে রূপা কেম টু মাই হাউস ওয়ারিং আ শাড়ি। এবার আপনারা বলেন তো এই তথ্যটা কি জায়গা মতো আমি দিছি বাবা, নাকি ভুল হয়ে গেছে বলেন? এই যে দেখেন, এখন বাংলা ভাষায় এগুলো নিয়ে সমস্যা নাই, ইংরেজি ভাষায় এই সমস্যাটা আছে। ইংরেজি ভাষায় এই সমস্যা আছে বলেই ইংরেজিতে ড্যাংলিং মডিফায়ার নামে একটা গ্রামাটিক্যাল টপিক আছে। আপনারা দেখবেন ব্যাংক জব, বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা এডির যে এক্সামগুলো হয়, এখানে দেখবেন অলমোস্ট প্রত্যেকটা এক্সামে ড্যাংলিং মডিফায়ার থেকে একটা কোয়েশ্চেন থাকেই। সাভিয়া মাহবুব লিখছেন হুদাই ভাষা বুঝলে এত কিছু লাগে না। জি বাবা, ভাষা বুঝলে এত কিছু লাগে না, যদি বাংলা ভাষায় লেখেন সমস্যা নাই। ইংরেজি ভাষায় লিখলে আপনাকে ইংরেজি ভাষার কিছু তো গ্রাউন্ড রুল মেনে চলতেই হবে। সাভিয়া মাহবুবা, আপনার নিয়ম অনুযায়ী আমি বলি, ভাষা বুঝলেই যদি সব হইতো বাবা, তাহলে তো আমরা অনর্গল ইংরেজি ভাষা বলতে পারতাম, বাংলা ভাষা তো আমরা বুঝি, তাই না? সাভিয়া রূপা, আপনার কাছে আমার প্রশ্ন, আম্মাজান একটু খেয়াল করেন। হ্যাঁ আম্মাজান, দেখেন আপনি বাংলায় পড়ে আসছেন যে বাংলায় সকল শিক্ষকগণ, এটা কি বাবা লেখা যায়? সাভিহা, লেখা যায় না, কারণ বাংলায় যেহেতু সকল বলছেন, তাহলে আপনার শিক্ষকগণের গণ বাদ দিতে হবে, অথবা সকল বাদ দিয়ে শিক্ষকগণ লিখতে হবে। এটা হচ্ছে বাংলার রুল। এখন আপনি যদি বলেন যে ভাষা বুঝলে সব পারা যায়, এখন আপনিই বলেন তাহলে ইংরেজিতে আমি যদি বলি অল টিচার। সাভিয়া বাবা, লক্ষ্মী সোনা চাঁদের কোনা, দেখেন তো এটা কি হয়? এইটা বাক্যটা হচ্ছে না, কারণ যেটা বাংলায় যেটা ভুল, ইংরেজিতে সেটাই রুল। এটা বাংলার ক্ষেত্রে লেখা যাবে না, বাট ইংরেজিতে আপনাকে একটা এস দিতে হচ্ছে। তার মানে বাংলার ক্ষেত্রে যখন সকল বলছেন, আপনি এখানে প্লুরাল দিতে পারছেন না, কিন্তু ইংরেজির ক্ষেত্রে যেহেতু ডিটারমিনারটা প্লুরাল, তার মানে নাউনটাও প্লুরাল হবে।
এইটা হচ্ছে গিয়ে ঘটনা আর কি বাবা। সো বাংলা আর ইংরেজি যদি আপনি একসাথে ভাষাগত বৈচিত্র্য না এনে একই রকম মনে করেন, সাদৃশ্য বজায় রাখতে যান, তাহলে তো হবে না। এই হলো গিয়ে সমস্যা। তাহলে এই যে যতটুকু তথ্য আমি এখানে লিখছি, এই তথ্যটা হচ্ছে রং। কারণ শাড়ি তো পরার কথা কার? রূপার। এই যে আমি রূপার শাড়ি যদি সোনাকে পরায় দেই, সরি, রূপার শাড়ি যদি আমি হাউস বা বাড়িতে পরায় দেই, তাহলে তো গিট্টু লাগবে। তার মানে এই যে ওয়ারিং আর শাড়ি, এই তথ্যটা মূলত রূপার সামনে যাবে অথবা পেছনে আসবে। যদি রূপার সামনে বা পেছনে লেখেন তাহলে এটা হবে কারেক্ট, ওকে। আর যদি আপনি হাউসের পেছনে লেখেন তাহলে এটা হয়ে যাবে রং। এই হইতেছে গিয়ে ঘটনা। আশা করি বুঝতে পারছেন ইনশাল্লাহ। তাহলে দেখেন, আমরা এই যে 43তম বিসিএস এর যে ট্রান্সলেশনটা পেয়েছি, এই ট্রান্সলেশনটাতে দেখবেন পরতে পরতে ড্যাংলিং মডিফায়ার জড়িত আছে। যারা এই পরতে পরতে যে ড্যাংলিং মডিফায়ার জড়িত আছে, যারা এটা জানে না, যারা এটা বোঝে না, তারা এই জায়গায় কট খেয়ে যাবে। তাহলে চলে আসি, এইবার একটু দেখি আমরা এই যে 2 নাম্বার যে বাক্যটা ট্রান্সলেশন করি আমরা। দেখেন, সবুজ বনভূমির মাঝে, এতটুকুকে আমরা ধরছি না, আমরা এই অংশটা আগেই বের করছি। হ্যাঁ, ধন্যবাদ সাভিয়া, জাজাকাল্লাহ। দৃষ্টিনন্দন হ্রদ আর লাল ইটের তৈরি ইমারত, এতটুকু হয়ে গেছে আমাদের সাবজেক্ট। তারপরে দেখেন, নান্দনিক করে তুলেছে। হ্যাঁ, নান্দনিক করে তুলেছে, আপনি এটাকে এইভাবে বলতে পারেন যে পুরোটাই ভার্ব। নান্দনিক করা মানে হলো সৌন্দর্য মণ্ডিত করা। আপনি যদি পুরোটাকে ধরেন, নান্দনিক করে তুলেছে, পুরোটাকে ভার্ব ধরতে পারেন, সেক্ষেত্রে আপনি বলবেন বিউটিফাই। আর যদি বলেন যে না ভাই, করে তুলেছে এই শব্দটাকে আমি হচ্ছে গিয়ে ভার্ব ধরে নিব, আর নান্দনিক শব্দটাকে আমি এক্সট্রা হবে একটা অ্যাডজেক্টিভ ধরে নিব, আপনি যদি এটা ভাবেন সেক্ষেত্রেও ধরতে পারবেন, কোনো সমস্যা নাই, ওকে। তাহলে এইবার আসেন, দৃষ্টিনন্দন হ্রদ আর লাল ইটের তৈরি ইমারত। এইখানে আপনাদেরকে আমি একটা টিপস অ্যান্ড টেকনিক দেখাই দিই, ইনশাল্লাহ এটা আপনাদের জন্য মারাত্মক মারাত্মক পর্যায়ের কাজে লাগবে। হ্যাঁ, সুপার ডুপার কাজে লাগবে। সেটা হচ্ছে, দেখেন, এই যে লাল শব্দটাকে বাদ দেই, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ইটের তৈরি ইমারত, ইটের তৈরি ইমারত, আপনি কিন্তু বলতে পারেন যে লাল ইটের তৈরি ইমারত, তার মানে রেড ব্রিকড বিল্ডিংস বলতে পারেন, রেড ব্রিকড বিল্ডিংস। তবে এটা বলার একটা মারাত্মক টিপস অ্যান্ড টেকনিক্স আছে, আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই। ধরেন আমি বললাম টাকায়, আমি সাধারণত যখন এই জিনিসটা দেখাই, এই এক্সাম্পলটা দেই, ওকে। আচ্ছা, তাহলে দেখেন, আমরা যদি বলি টাকায় কেনা গাড়ি, এরপর ধরেন আপনি বললেন ঘরে বানানো খাবার, এরপরে ধরে নেন আপনি বললেন জাপানে প্রস্তুতকৃত গাড়ি। এই যে এরকম দেখেন, আপনি যখন দেখবেন দুইটা নাউন, একটা হচ্ছে টাকা আর একটা হচ্ছে গাড়ি। এই যে দেখেন ঘর, আরেকটা হলো খাবার, আরেকটা দেখেন জাপান, আরেকটা হচ্ছে আবার গাড়ি। যখন দেখবেন প্রথম নাউনের সাথে একটা বিভক্তি আছে, এখানে কিন্তু একটা বিভক্তি আছে, দেখেন এই যে ঘর যোগ এ, জাপান যোগ এ। প্রথম নাউনের সাথে যখন বিভক্তি থাকবে, দ্বিতীয় নাউনের সাথে যখন বিভক্তি থাকবে না, তখন আমরা একটা মারাত্মক টেকনিক এখানে অবলম্বন করতে পারি। হ্যাঁ, যেমন দেখেন জাপান, আপনি জানেন যে জাপান শব্দটা হচ্ছে একটা নাউন, তাই না? জাপান শব্দটা একটা নাউন, এর সাথে আপনি পেয়ে গেছেন কি বাবা? একটা বিভক্তি, প্রস্তুতকৃত। হ্যাঁ, প্রস্তুতকৃত, বানানো, কেনা, এগুলো মূলত ভার্বেই আর কি। এর সাথে যদি একটা ভার্ব পান, এটা নিয়ে আমাদের একটা ক্লাস আছে, এটা নিয়ে আপনি যদি একটা ক্রিয়া পান, অথবা এটাকে বলা হয় ক্রিয়ার মূল রূপ যদি পাওয়া যায়, হ্যাঁ, যেটাই বলেন আর কি, এটা নিয়ে আমাদের একটা ক্লাস আছে, আপনাদের সাথে শেয়ার করে দেব। তারপরে যদি আরেকটা নাউন পান, ধরেন আমরা বললাম এটা হচ্ছে প্রথম নাউন, এইটা হচ্ছে দ্বিতীয় নাউন, এখানে একটা চমৎকার টিপস অ্যান্ড টেকনিক্স আছে। সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা সেকেন্ড নাউনটা আগে লিখব, ওকে। আমরা সেকেন্ড নাউনটা আগে লিখব, তারপরে আমরা ভার্বের থার্ড ফর্ম লিখব, তারপরে আমরা একটা প্রেপোজিশন লিখে দেব, দেন এরপর আমরা একটা নাউন লিখে দেব, ওকে। এভাবে আমরা খুব সহজে এই কাজটা করতে পারি। যেমন দেখেন, আমি যদি এটাকেই বলি যে জাপানে বানানো গাড়ি, তাহলে জাপানে প্রস্তুতকৃত গাড়ি, তাহলে আমরা প্রথমে লিখবো গাড়ি। হ্যাঁ, ভেহিকলস বলা যায়, কার্স বলা যায়, এই যে আমি লিখলাম কার্স, সেকেন্ড নাউনটা আমি আগে এনে ফেলছি। দেখেন, এবার আপনি যদি বলেন প্রস্তুতকৃত, এই ভার্বটার আমরা 3 নাম্বার ফর্ম নিব, মেড।
এবার প্রেপোজিশন হচ্ছে জাপান যোগ এ, তাই না? তাহলে এই যে দেখেন আমরা লিখে ফেলতে পারি ইন জাপান। ওকে বাবা, এবার দেখেন তো আপনি যদি বলেন ঘরে বানানো খাবার, এই টিপস এন্ড টেকনিক্স ফলো করে লেখা যায় কিনা, একটু বলার চেষ্টা করি তো দেখি আমরা পারা যায় কিনা। ঘরে বানানো খাবার, তাহলে আপনি খাবার বলতে পারেন, দেখেন তো ফুড। আচ্ছা, অনেকে লিখেন, অনেকে লিখতে পারেন মেড, হ্যাঁ কোনো সমস্যা নাই। হ্যাঁ, এটা অনেকভাবে বলা যায় কিন্তু, যেমন দেখেন আপনি কিন্তু বলতে পারতেন হোম মেড ফুড, এই যে হয়ে গেছে। আবার আমরা বলতে পারি ফুড মেড ইন, মেড না বললে দেখেন খাবারকে বানানো বলতে আমরা কি বোঝাই, কুকড অ্যাট হোম। অনেকগুলো ওয়েতে বলা যায়। এইবার আসেন আমরা এই কথাটাই যদি বলি লাল ইটের তৈরি ইমারত, আপনি যদি বলেন ইটের তৈরি ইমারত, তাহলে ইমারত মানে হচ্ছে বিল্ডিং। এই যে দেখেন আমি চমৎকার ওয়েতে বলতে পারি বিল্ডিংস, লাল ইটের তৈরি ইমারত, এই যে বিল্ডিং। এইবার দেখেন তো আমার কি লাগবে, তৈরি, তৈরি মানে মেড। আবার বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে কিন্তু আর কুক বলা যাচ্ছে না, তাহলে আপনি এখানে কি বলতে পারেন, কনস্ট্রাক্টেড, বিল্ড, যে কোনো একটা বলতে পারেন। তাহলে বিল্ডিং, একবার যেহেতু বিল্ড ভার্বটা আমরা ব্যবহার করে নাউন বানাই ফেলছি, আমরা এখানে বিল্ড বলতে পারি, কিন্তু দেখেন এটা বিল্ড, এটা বিল্ড, দরকার কি আমি এই জায়গাটাতে কি লিখতে পারি, কনস্ট্রাক্টেড, বিল্ডিং কনস্ট্রাক্টেড উইথ। আমরা জানি সাধারণত ব্যক্তির দ্বারা বোঝালে বাই বসে, আর যদি বস্তুর দ্বারা বোঝায় তাহলে কি বসে, উইথ বসে। এখন লাল ইটের তৈরি মানে লাল ইটের দ্বারা তৈরি, তাহলে আপনাকে এখানে কি লিখতে হবে, বিল্ডিং কনস্ট্রাক্টেড উইথ রেড, শুধু ব্রিক লিখবো না, আমরা কি লিখবো, ব্রিক্স। আর দেখেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কিন্তু একটা মাত্র ইমারত বা বিল্ডিং নাই, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কিন্তু অনেক বিল্ডিং আছে। সো আমরা এখানে লিখবো বিল্ডিংস কনস্ট্রাক্টেড উইথ রেড ব্রিক্স। পারা যাবে কিনা বাবা, কোনো সমস্যা থাকলে বলেন প্লিজ। হ্যাঁ, এবার আমি পুরোটাকে একসাথে ট্রান্সলেট করে দেব, পুরোটাকে আমরা একসাথে ট্রান্সলেট করছি। দেখেন এখানে কিন্তু একটা মজার বিষয় আছে, এই বিষয়টা নিয়ে আমরা এখন কথা বলবো। তার আগে আপনাদেরকে আরেকবার বলে নেই, আমরা যখন কাউকে মডিফাই করি, সেটা প্রি মডিফায়ার হলে সামনে লিখবেন, পোস্ট মডিফায়ার হলে পেছনে লিখবেন। যদি মডিফাই করতে না পারেন, মানে জায়গা মতো যদি মডিফাই না করে একটু দূরে দেন, ভুল জায়গায় দেন, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। ওকে, এইবার আমরা একটু চলে আসি, ঠিক আছে, এবার আমরা একটু চলে আসি এই জায়গাটাতে। আমরা খুব চমৎকার ওয়েতে বলতে পারি সবুজ বনভূমির মাঝে, ধরে নেন আমরা এতটুকুকে নিচ্ছিই না, এটা বাদ, তাহলে আমাদের থাকতেছে কি দেখেন, হ্রদ আর ইমারত। কিন্তু দেখেন ইমারতটা কেমন, লাল ইটের তৈরি, হ্রদটা কেমন, দৃষ্টিনন্দন, আরটা কি, আর হচ্ছে অ্যান্ড, তার মানে আমার কাজ হয়ে গেছে। এই যে আমি সাবজেক্ট পেয়ে গেছি, এই যে দেখেন আমি অবজেক্টও পেয়ে গেছি, করে তুলেছে। আমি যদি জাস্ট এতটুকুকে ভার্ব হিসেবে ধরি, ডান, কি করেছে, আরো নান্দনিক, মোর বিউটিফুল, তাও হয়ে গেছে। তাহলে এবার আমার কাজ হচ্ছে আগে আমি কি লিখবো, সাবজেক্ট লিখবো। তাহলে আসেন আমরা একটু সাবজেক্টটাকে লিখে ফেলি। তাহলে দৃষ্টিনন্দন হ্রদ, দৃষ্টিনন্দন অনেকভাবে লেখা যায়, আপনি লিখতে পারেন আই ক্যাচিং, আপনি লিখতে পারেন আই সুদিং, আপনি লিখতে পারেন ফ্যান্টাস্টিক। ওকে, একবার যদি নর্মাল লিখতে চান, নর্মাল একটা অ্যাডজেক্টিভ লিখবেন শুধু, তাহলে আপনি কি লিখতে পারেন, ফ্যান্টাস্টিক। আপনি লিখতে পারেন বিউটিফুল, নাইস, যে কোনো ভাবে লিখতে পারেন। হ্যাঁ, এইবার আসেন হ্রদ, হ্রদ কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একটা নাই, ঠিক আছে, একাধিক আছে। তাহলে আমরা এখানে লিখতেছি লেকস। মাথায় রাখবেন বাংলায়, এটা গুরুত্বপূর্ণ তথ্য, অধিকাংশ ক্ষেত্রে বাংলায় অধিকাংশ ক্ষেত্রে সিঙ্গুলার দিয়েই প্লুরাল বোঝায়। এখন আপনার কাছে মনে হতে পারে যে ভাই এটা আবার কোন ধরনের কথা বললেন, যে বাংলায় নাকি সিঙ্গুলার দিয়ে প্লুরাল বোঝায়। এই যে আমাদের দেখেন সাইফুল ইসলাম সজীব ভাই চমৎকার একটা শব্দ ব্যবহার করছেন, ক্যাপটিভেটিং। হ্যাঁ, ক্যাপটিভেটিং বলতে পারেন, চমৎকার একটা শব্দ, ঠিক আছে। যেমন দেখেন আপনি যদি বলেন দিনাজপুরের লিচু, দিনাজপুরের লিচু,
আপনি যদি বলেন যে আমি দিনাজপুরের লিচু পছন্দ করি, তার মানে কি আপনি দিনাজপুরের একটা লিচু পছন্দ করেন? করেন না। আপনি যদি বলেন যে মুন্সিগঞ্জের আলু, মুন্সিগঞ্জের আলু মানে কি একটা আলু? একটা আলু না, ঠিক আছে? তাহলে এই হইতেছে কি ঘটনা, তার মানে আমরা দেখতেছি এটা সিঙ্গুলার, কিন্তু মূলত এটা সিঙ্গুলার না। আপনাকে এই যে লিচু বলেন, আলু বলেন, এই শব্দগুলো কিন্তু শুনে সিঙ্গুলার মনে হলেও এরা প্লুরাল বোঝায় ভাই। হ্যাঁ, তাহলে এইবার চলে আসি আমরা দৃষ্টিনন্দন লেক আর লাল ইটের তৈরি ইমারত, এটা কিন্তু আমরা ওইভাবে লিখতে পারি। অ্যান্ড আপনি চাইলে এইভাবে লিখতে পারেন, রেড ব্রিড বিল্ডিংস। এখন বলতে পারেন যে ভাইয়া আপনি বিল্ডিং এর সাথে এস যোগ করলেন কেন? কারণ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তো ভাই ইমারত বা বিল্ডিং এক পিস নাই, অনেকগুলো আছে। ওকে, আচ্ছা দেখেন, এই আমার সাবজেক্টের কাজ হয়ে গেছে। আমি পুরো অংশটাকে কি হিসেবে পেলাম? আমি পুরো অংশটাকে পেয়েছি সাবজেক্ট হিসেবে। আমার কাজ কিন্তু শেষ। এবার আমি কি কাজ করব? ভার্ব ব্যবহার করব, করে তুলেছে। আচ্ছা বলেন তো, এই যে বিল্ডিং গুলো ইউনিভার্সিটির সৌন্দর্য যে বাড়ায় দিছে, বাড়ায় দিয়ে কি সৌন্দর্যটা এখন কমে গেছে নাকি এখনো আছে? তো আমরা অ্যাজ ইউজুয়ালি নর্মালি যেটা পড়ে আসছি সেটা হচ্ছে কোনো একটা কাজ হয়ে গেছে, অতীতে করা হয়েছে, কিন্তু কাজটা এখনো চলমান আছে বা কাজের ফলাফলটা এখনো চলমান আছে। সরি, কোনো একটা কাজ হয়ে গেছে, কোনো একটা কাজ হয়ে গেছে কিন্তু কাজটার ফলাফল এখনো চলমান আছে, এখনো ফলাফল রয়েছে, এরকম বোঝালে কোন টেন্স ব্যবহার হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ধরে নিচ্ছি। তাহলে দৃষ্টিনন্দন হ্রদ আর লাল ইটের তৈরি ইমারত করে তুলেছে। যেহেতু আমার সাবজেক্ট হচ্ছে লেকস অ্যান্ড বিল্ডিংস, তাহলে আমি এখানে কি লিখবো বাবা? আমি লিখবো হ্যাভ। করে তুলেছে যদি বলি তাহলে আমি বলতে পারি হ্যাভ মেড, ঝামেলা শেষ। আর আপনি যদি বলেন আরো নান্দনিক করে তুলেছে, তাহলে আপনি বলতে পারেন বিউটিফাইড মাল্টিপ্লি বা মাল্টিপ্লাইড বিউটি। হ্যাঁ, আমরা এইভাবে বলতে পারি আর কি, হ্যাভ মেড অথবা হ্যাভ বিউটিফাইড ইন আ হিউজ ওয়ে। ওকে, তা আমি যদি পরের অংশটা নাও লিখতে চাই, আমি কিন্তু এই অংশটা মুছে ফেলাইতে পারি। এই যে আমি লিখে ফেললাম হ্যাভ মেড, করে তুলেছে। কি করছে? আরো নান্দনিক। আরো নান্দনিক মানে কি? এই যে মোর বিউটিফুল। এই যে দেখেন আমার কাজ হয়ে গেছে। ওকে, এখন এটা কাকে করছে? ক্যাম্পাসকে। তাহলে হ্যাভ মেড এবার কাকে করছে? আমার তো ভার্ব হয়ে গেছে, অবজেক্টটা আমি এখানে বসাই দেই, দিস ক্যাম্পাস, দিস ক্যাম্পাস। তাহলে দেখেন ক্যাম্পাসকে করে তুলেছে। কেমন করছে? মোর বিউটিফুল। এখন মূল তথ্য হচ্ছে ভাই, এই যে আমরা সবুজ বনভূমির মাঝে, এই কথাটা বলেন তো আমি কোথায় লিখব? এই কথাটা আমি কোথায় লিখব? আপনারা একটু বলেন, আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, সবাই চেষ্টা করি আমরা। হ্যাঁ, এই তথ্যটা আমরা কোথায় লিখব? আচ্ছা যাক, যারা যারা ট্রাই করছেন ধন্যবাদ। এখন দেখেন তো ভাই, এই যে সবুজ বনভূমির মাঝে আমরা কি ক্যাম্পাসকে বলছি? আমরা কিন্তু ক্যাম্পাসকে সবুজ বনভূমির মাঝে বলি নাই। এই যে আমাদের লিপি বলতেছেন শেষে লিখতে হবে, লিপি নয়ন দাস আপনার বই না ভাই, বইটা একটু লেট হবে। সেন্টেন্সের ফার্স্টে অথবা লাস্টে না ভাইজান, সজীব ভাই, ফার্স্টে অথবা লাস্টে না। এই যে দেখেন তো ভাই, সবুজ বনভূমির মাঝে আমরা কি ক্যাম্পাস বলছি নাকি বিল্ডিং গুলোকে বলছি? বিল্ডিং এবং লেক গুলোকে বলছি। সুতরাং আমাদেরকে এই তথ্যটা তার সাথেই লিখতে হবে। তাহলে আমরা লিখবো মাঝে। মাঝে মানে মধ্যে, আপনি বলতে পারেন ইন দা মিডল অফ, অথবা ইন দা মিডল অফ না বলে বলতে পারেন ইন দা মিডস্ট অফ সবুজ বনভূমি। গ্রিন ফরেস্ট বলতে পারেন, বাট বেটার হচ্ছে গিয়ে আপনি গ্রিন ফরেস্ট যেমন বলতে পারেন তেমনি গ্রিনারিও বলতে পারেন। গ্রিনারি মানেই হচ্ছে বনভূমি বা সবুজ বনভূমি, অথবা আমরা এই জায়গাটাতে ব্যবহার করতে পারি গ্রিন ফরেস্ট। বোঝা যাচ্ছে কিনা একটু কষ্ট করে কমেন্ট করতে হবে। এই যে আমাদের রিফাত ভাই, শহীদুল আলম ভাই অ্যাডভার্ব অফ প্লেস বলতেছে। হ্যাঁ, ডেফিনেটলি অ্যাডভার্ব অফ প্লেস মনে করলেও এটা কিন্তু এটা কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব অফ প্লেস না, ঠিক আছে? এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আচ্ছা, এই তথ্যটা আমরা চাইলে সামনের দিকে লিখে একটা কমা দিতে পারতাম। হ্যাঁ, সাবজেক্টের আগে লিখে আমরা একটা ছোট্ট করে কমা দিতে পারতাম। তাহলে এই পর্যন্ত কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। এইবার আসেন ও আপনাদেরকে একটা ছোট্ট তথ্য দেই। আগামীকাল 17ই ফেব্রুয়ারি থেকে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা অনলাইন কোর্স চালু করছি আমরা। হ্যাঁ, আপনারা যারা ফ্রি হ্যান্ড রাইটিং বলেন
ট্রান্সলেশন বলেন কিংবা রিডিং বলেন, প্রত্যেকটা ওয়েতে বা প্রত্যেকটা জায়গায় যারা আসলে ভালো করতে চাইতেছেন তারা চাইলে আমাদের এই কোর্সটাতে যুক্ত হতে পারেন। আমাদের কোর্স ফি হচ্ছে 1500 টাকা। হ্যাঁ, যারা যুক্ত হতে চাচ্ছেন তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে একটু যোগাযোগ করলেই হয়ে যাবে ইনশাল্লাহ। আসেন তাহলে আমরা পরের লাইনে চলে যাই। আর যারা বেসিক টু অ্যাডভান্স গ্রামার ব্যাচে বা কোর্সে যুক্ত হতে চাচ্ছেন, আর তাদের জন্য আমাদের একটা রানিং কোর্স আছে, যদিও এটা 22শে ডিসেম্বর আমরা শুরু করেছি আর কি। হ্যাঁ, আপনারা চাইলে এখনো যুক্ত হতে পারবেন। ওকে ডিয়ার। আচ্ছা, এইবার আসেন পরের লাইনটাতে আমরা যদি চলে আসি, পাশাপাশি এই ক্যাম্পাস সংস্কৃতির রাজধানী নামেও পরিচিত। নামেও পরিচিত, এই নামে না বলে আপনি বলতে পারেন হিসেবেও পরিচিত। আচ্ছা, এখন এখন একটু খেয়াল করে দেখেন, সো হার্ড দ্যাট। আচ্ছা স্যার, এই মাসে কি বই পাবো? না গো আম্মাজান, এই মাসে বই পাচ্ছেন না, আমি এই মাসে পারতেছি না, সামনের মাসে যত তাড়াতাড়ি পারা যায় চেষ্টা করছি ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা তাহলে একটু চেষ্টা করি আমরা এই জায়গাটাতে। দেখেন পরিচিত, এখন দেখেন তো পরিচিতটা কে পরিচিত ভাই? এই ক্যাম্পাস, এটা হলো আমাদের সাবজেক্ট। এই পরিচিত মানে কি পরিচিত লাভ করেছে বা পরিচিত, এইভাবে আমরা বলবো। এখন দেখেন তো ক্যাম্পাস কি নিজে নিজের পরিচয় দেয়? দেয় না। তার মানে এটা হচ্ছে গিয়ে প্যাসিভ ভয়েস। আমরা জানি যেই সেন্টেন্সে ভার্বের কাজ সাবজেক্ট করে না সেটা কি হয়? প্যাসিভ ভয়েস হয়। তাহলে আমরা কি লিখবো? পাশাপাশি, বিসাইডস। পাশাপাশি, বিসাইড লেখা যাবে না, হ্যাঁ বিসাইডস। এই ক্যাম্পাস বা এই ক্যাম্পাস, দেখেন দিস ক্যাম্পাস is known as the capital of culture. পাশাপাশি এই বিশ্ববিদ্যালয় সংস্কৃতির রাজধানী হিসেবেও পরিচিত। আমরা কি ভর্তি হলে সুবিধা আছে? সোহেল ভাই আমাকে একটু হোয়াটসঅ্যাপ একটা নক দিন ভাই। হ্যাঁ সোহেল ভাই, যেটা আমার হোয়াটসঅ্যাপ নক দিন, আমি বলে দিব ইনশাল্লাহ। তাহলে দেখেন যেহেতু সংস্কৃতির রাজধানী কথাটাকে তারা এই যে দেখেন সিঙ্গেল ইনভার্টেড কমার ভিতরে রেখেছে, আমরাও এটাকে সিঙ্গেল ইনভার্টেড কমার ভিতরে রাখি। এখন প্রশ্ন করতে পারেন ভাই দাটা কি দিতে হবে নাকি দিব না? হ্যাঁ দাটাকে আমরা দিব। হ্যাঁ, এবং দাটাকে আমরা কি করব? এই যে আমরা ইনভার্টেড কমার ভিতরে রাখবো। আচ্ছা ডান। এবার আসেন, এছাড়া প্রতি বছর শীতকাল এলেই, হ্যাঁ দেখেন প্রতি বছর শীতকাল এলেই না বলে আমরা কি বলতে পারি? এতটুকুকে বলতে পারি শীতকালে। আবার আপনি বলতে পারেন when winter comes, আমরা অনেক ওয়েতে করতে পারি। আচ্ছা, বিশ্ববিদ্যালয়ের জলাশয়গুলো অতিথি পাখিতে পূর্ণ হয়ে যায়। এখন আমাদের কাজ হচ্ছে ভার্ব খুঁজে বের করা। পূর্ণ হয়ে যায়, এই যে দেখেন পূর্ণ হয়ে যায়, এতটুকু হলো আমাদের জন্য ভার্ব। তা বাবা কোন জিনিসটা পূর্ণ হয়ে যায়? বিশ্ববিদ্যালয়ের জলাশয়গুলো, এটা হলো আমাদের জন্য সাবজেক্ট। কি দিয়ে পরিপূর্ণ হয়? অতিথি পাখি দিয়ে পরিপূর্ণ হয়। তাহলে এই বাক্যটাকে আমরা একটু ট্রান্সলেট করার চেষ্টা করি, দেখি পারা যায় কিনা। আচ্ছা প্রথমে 1 মিনিট সময় দিই আপনাদেরকে, আপনারা একটু চেষ্টা করেন, না পারলে আমি তো আসি। হ্যাঁ মেহুনা ট্রাই করেন প্লিজ। আমাদের সুইটি বলতেছেন সাইড বাই সাইড দিস ক্যাম্পাস ইজ নোন অ্যাজ, হ্যাঁ চমৎকার হয়েছে, ধন্যবাদ। আসেন এছাড়াও, এছাড়াও তাহলে আমরা কি বলতে পারি বাবা? মোরওভার, আপনি চাইলে বলতে পারেন অলসো। ওকে, প্রতি বছর শীতকাল এলেই, ঠিক আছে, আমরা এই কথাটা পরবর্তীতে লিখতেছি আর কি। আচ্ছা তাহলে দেখেন বিশ্ববিদ্যালয়ের জলাশয়গুলো, মহাশয় বললেন না বাবা, এটা হইতেছে জলাশয়। তাহলে জলাশয়ের ইংরেজি অনেকভাবে লেখা যায়, আমরা বলতে পারি দা ওয়াটার বডিজ। এই ওয়াটার বডিজ মানে হচ্ছে জলাশয়, ঠিক আছে। আচ্ছা দা ওয়াটার বডিজ অফ দা, আমরা বারবার বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি না লিখে এখন আমরা কি লিখতে পারি? ভার্সিটি। এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া ভার্সিটি আর ইউনিভার্সিটির মধ্যে কি কোনো পার্থক্য আছে? জি দাদা আছে। আমরা যখন ইউনিভার্সিটি লিখি তখন আমরা লিখি VER, আর যখন আমরা ভার্সিটি লিখি তখন লিখি VAR। ওকে, তবে সিটি লিখতে গিয়ে CITI দিয়েন না, কিন্তু TY দিয়েন না, তাহলে ঝামেলা হয়ে যাবে। ওকে, তাহলে আমরা কি বলতে পারি? অলসো মোরওভার দ্য ওয়াটার বডিজ অফ দ্য ইউনিভার্সিটি, দেখেন পূর্ণ হয়ে যায়, আপনি চাইলে দিয়ে দিতে পারেন বিকাম। ওকে,
আমরা দিতে পারি এখানে দেখেন বিকাম। এখন বলতে পারেন ভাইয়া আমরা কি এখানে বিকামস দিতে পারি না, কারণ সাবজেক্ট হচ্ছে ওয়াটার বডিজ। আপনি বলতে পারেন আর ফিল্ড, যেটা খুশি। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি আর ফিল্ড, তাহলে আমি বিকামটা লিখলাম না, আর ফিল্ড উইথ। এইবার বলেন তো অতিথি পাখির ইংরেজি কি? অতিথি পাখির ইংরেজি কি হবে বলেন? হাসান মাহমুদ ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আমাদের পুরনো রয়, ধন্যবাদ, সুন্দর লিখছেন। হ্যাঁ রিফাত ভাই চমৎকার হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। যারা যারা আমাদের সাথে সংযুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা তাহলে আসেন তো আমরা কি বলতে পারি, আমরা এইভাবে বলতে পারি দেখেন, মোর ওভার দ্য ওয়াটার বডিজ অফ দ্য ইউনিভার্সিটি অর ভার্সিটি আর ফিল্ড উইথ। দেখেন আপনি কিন্তু গেস্ট বার্ড বলতে পারেন, বাট এদেরকে কিন্তু আমরা বলি মাইগ্রেটরি বার্ডস। এবার দেখেন শীতকাল এলেই আমরা লিখে দিতে পারি এত প্যারা না নিয়ে, ইন উইন্টার্স অর ইন উইন্টার, প্রতি বছর, এভরি ইয়ার। দেখেন তো স্যার বলা যায় কিনা, বলা যায় না ইনশাল্লাহ। হাই 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 নুরুজ্জামান ভাই, আদারওয়াইজ দিলেন কেন ভাই? মশিউর রহমান রিফাত ভাই বলতেছেন গেট ফিল্ড, হ্যাঁ দিতে পারেন, গেট ফিল্ড দেওয়া যায়, কোনো সমস্যা নাই। ওকে দেয়া যায়। এই তো মাশাআল্লাহ। ফরেন বার্ডস, হ্যাঁ বিদেশি পাখি, তাই না? হ্যাঁ দিতে পারেন, ফরেন বার্ডস হবে, কোনো সমস্যা নাই। এই দেখছেন আমাদের অরুণিমা মারাত্মক কাজ করছে, উনি বলতেছেন অ্যাপার্ট ফ্রম দিস। হ্যাঁ দেখছেন চমৎকার, আপনারা আমার চাইতে ভালো ট্রান্সলেট করতেছেন, মাশাআল্লাহ। আচ্ছা এইবার আসেন তাহলে আমরা পরের লাইনটাতে চলে যাই। তাই তাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে অতিথি পাখির ক্যাম্পাস হিসেবেও অনেকে চেনেন। অনেকে চেনেন, এই চেনাটা হচ্ছে আমাদের ভার্ব। অনেকে এইটা হলো আমাদের সাবজেক্ট, অনেকে চেনেন। তা কে চেনে? অনেকে চেনে। কোন জিনিসটাকে চেনে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে চেনে। এই যে দেখেন এটা হয়ে গেছে অবজেক্ট। কি হিসেবে চেনে? অতিথি পাখির ক্যাম্পাস হিসেবে চেনে। এতটুকু হচ্ছে এক্সট্রা পার্ট, আমরা এটাকে এক্সটেনশন ধরে নিলাম। তাই তাই কথাটাকে আপনি বলতে পারেন সো, আবার আপনি বলতে পারেন দেয়ারফোর। মজার ব্যাপার হচ্ছে চাইলে আমরা দেয়ারফোরটাকে মাঝখানেও লিখতে পারি। দেয়ারফোরকে আপনি যখন সেন্টেন্সের সাবজেক্টের পরে লিখবেন, দেখেন আপনি যদি বলেন দেয়ারফোর তাই আই নিড ইউর হেল্প, খেয়াল করেন দেয়ারফোরটাকে আপনি যখন প্রথমে লিখবেন তখন প্রথম অংশের পর একটা কমা দিতে হয়, বাট এইটাতে আপনি একটা মারাত্মক কাজ করতে পারেন। আপনি এভাবে বলতে পারেন আই, এবার একটা কমা দিয়ে লিখতে পারেন দেয়ারফোর, তারপরে আরেকটা কমা দিয়ে লিখতে পারেন নিড ইওর হেল্প। এই কাজগুলো দেখবেন আই দেয়ারফোর প্রে অ্যান্ড হোপ দ্যাট, আমরা অ্যাপ্লিকেশনে পড়ছি না ছোটবেলায়, স্যার আই দেয়ারফোর প্রে অ্যান্ড হোপ দ্যাট, এই যে আমরা এভাবে ব্যবহার করতে পারি। সুমন ওয়াজিদ ভাই লিখছেন ইন অ্যাডিশন অ্যাপার্ট ফ্রম দিস মোর ওভার, থ্যাংক ইউ সুমন ওয়াজিদ ভাই। আচ্ছা তো দেখেন বাবা, এই যে কানেক্টরস গুলো আছে, আমরা যখন এই কানেক্টরস গুলোকে সাবজেক্টের ইমিডিয়েট পরে লিখি তখন আমাদের এর আগে পরে দুটো কমা দিতে হয়। হ্যাঁ আচ্ছা, সাধারণত দেখেন আপনার ফর্মাল রাইটিং এই কাজটা করা হয়, যেমনটা আমরা অ্যাপ্লিকেশনে খুঁজে পেয়েছি। ভাইজান আপনার বইটা কি বের করেননি? হাসান ভাই আমি আসলে বইটা প্রায় 150 কপির মতো ফটোকপি করে বের করছিলাম ভাই, বুঝছেন। এখন আমরা প্রেসে দিব, তো একটু ঝামেলায় থাকার কারণে প্রেসে দেয়া হয়নি আর কি। আমার আম্মু অসুস্থ ছিল, আমি নিজে অসুস্থ ছিলাম, এই গত লাইভ দুটাতে বলছি হাসান ভাই, বুঝছেন। এই জন্য আমরা আর আসলে ফটোকপি করে বই বের করে এতগুলো বই আসলে মানে ওই কোয়ালিটিও ভালো হয় না, ওইভাবে পিকচার দেওয়া যায় না, সবকিছু মিলায় আর কি, ডায়াগ্রাম দিয়ে মজা পাওয়া যায় না। তো সবকিছুর জন্য আমরা আর কি রঙিন রঙিন কিছু পৃষ্ঠা, মানে যেখানে প্রয়োজন আর কি সেখানে রঙিন প্লাস সাদা কালো সবকিছু মিক্সড করে সবকিছুর সংমিশ্রণে আমরা আর কি ইনশাল্লাহ প্রেস থেকে বের করবো। এই কয়েকটা দিন লেট হবে আর কি ভাই। আচ্ছা তাহলে চলে আসি ভাই, দেয়ারফোর বলতে পারেন অথবা সো বলতে পারেন। হ্যাঁ সাবজেক্টটা কি? অনেকে, তাহলে আমরা কি বলতে পারি? ম্যানি। চেনেন? নো, অনেকেই চেনেন, এই যে হয়ে গেছে ম্যানি নো। ভুলেও আবার এস দিয়েন না কিন্তু, এস দিলে ঝামেলা হয়ে যাবে, কারণ ম্যানি হলো প্লুরাল। আচ্ছা আমাকে অন্তত 1 কপি দিবেন ভাই, আপনার জন্য 4 কপি রাখবো, ঠিক আছে? আপনার 2 কপি, বউয়ের জন্য 2 কপি। হ্যাঁ
আচ্ছা তাহলে দেখেন দেয়ারফর ম্যানি নো, অনেকেই চেনে কি জিনিসটারে চেনে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিকে চেনে। তা আমি আর এই জাহাঙ্গীরনগর না লিখে যে ইউ লিখলাম, ঠিক আছে বাবা। আচ্ছা দেয়ারফর ম্যানি নো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এই যে হিসেবে মানে হচ্ছে গিয়ে অ্যাজ, অতিথি পাখির ক্যাম্পাস, মনে আছে না বিভক্তি থাকলে আমরা প্রেপোজিশন লিখি, অ্যাজ দ্য ক্যাম্পাস অফ দ্য মাইগ্রেটরি মনে হবে, হ্যাঁ কিন্তু উচ্চারণ হচ্ছে মাইগ্রেটরি, হ্যাঁ মাইগ্রেটরি বার্ডস। এই যে কাজ হয়ে গেছে। এইবার আসেন এইখানে একটা চ্যালেঞ্জিং লাইন হচ্ছে লাইন নাম্বার 6, ঠিক আছে, এইটা হচ্ছে লাইন নাম্বার 6, অনেক চ্যালেঞ্জিং একটা লাইন। ধন্যবাদ ভাই, আজকে আসলে অনেকে কমেন্ট করতেছেন, আমি প্রচন্ড গলা ব্যথা মাথা ব্যথা নিয়ে ক্লাস করাচ্ছি আপনাদেরকে, আমি সবার কমেন্ট পড়তেছিও না। আরিফ ভাই লিখছে যে 4 কপির 1 কপি আমারে দিয়েন ভাই। আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই আরিফ শাহরিয়ার ভাই, তাহলে হাসান মাহমুদ ভাইয়ের 4-এর জায়গায় 40 কপি পাঠাই দিবানে, কোনো সমস্যা নাই। এবার আমরা আসি এই লাইনটাতে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার গৌরবময় ইতিহাসকে ভিত্তি করে নির্মিত, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার গৌরবময় ইতিহাসকে ভিত্তি করে নির্মিত কয়েকটি ভাস্কর্য এই বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এই বাড়িয়ে দেওয়ার ইংরেজি হচ্ছে মাল্টিপ্লাই, হ্যাঁ মাল্টিপ্লাই, আমরা বলতে পারি বাড়িয়ে দেয়া, বাড়িয়ে দেওয়ার ইংরেজি এভাবে বলতে পারি আমরা মাল্টিপ্লাই। আপনি যদি এটাকে পাস্ট পার্টিসিপল ফর্মে লিখতে চান লিখতে পারেন মাল্টিপ্লাইড। ওকে, একটু আগে এই শব্দটাই মুখে জড়তার কারণে আটকে আটকে যাচ্ছিল, আসতেছিল না, হ্যাঁ আচ্ছা তাহলে আমরা এবার কি বলতে পারি বাবা, আমাদের কাজ হচ্ছে ভার্বটারে খুঁজে বের করা, হ্যাঁ তাহলে দেখেন বাড়িয়ে দেয়া, তাহলে বাড়িয়ে দেয়া আমরা বলতে পারি ইনক্রিজ, হ্যাঁ এই যে আমরা একটা ভার্ব পেয়ে গেছি। তাহলে এইখানে আপনারা একটু দেখেন তো কি বাড়াই দিছে, সৌন্দর্যটাকে বাড়াই দিয়েছে। ওকে, এই বাড়ানোর কাজটা কে করছে, এই যে দেখেন আমরা পেয়ে গেছি কয়েকটি ভাস্কর্য। এই কয়েকটি ভাস্কর্য হইছে স্যার আমাদের সাবজেক্ট। এইখানেও কিন্তু ড্যাংলিং মডিফায়ার চলে আসছে, রাসেল দেবনাথ, ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা তাহলে খেয়াল করেন আমার সাবজেক্ট হচ্ছে কয়েকটি ভাস্কর্য, ভার্ব হচ্ছে বাড়িয়ে দিয়েছে, তাহলে আমরা বলতে পারি কয়েকটি ভাস্কর্য বাড়িয়ে দিয়েছে। কি বাড়িয়ে দিয়েছে, এই বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। কি বাড়াই দিয়েছে, বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য, দ্য বিউটি অফ দিস ইউনিভার্সিটি, এই যে আমরা অবজেক্ট পেয়ে গেছি। কতটুকু বাড়িয়ে দিয়েছে, বহুগুণ, এই যে আমরা এক্সটেনশন পেয়ে গেছি। তাহলে আমাদের প্রথম কাজ হইতেছে আমরা সাবজেক্টটাকে লেখা ফেলবো। তাহলে সাবজেক্ট কি, এখানে খুব ইন্টারেস্টিং বিষয় আছে, দেখেন মনোযোগ সহকারে দেখেন, হ্যাভি মজা পাবো আমরা। আমি এটাকে এই কালারে লিখি, কয়েকটি ভাস্কর্য, তাহলে আপনি এখানে সাম লিখতে পারেন, আবার আপনি এখানে সেভারেল শব্দটাও লিখতে পারেন। তাহলে আমরা বলতে পারি সেভারেল। ভাস্কর্যের ইংরেজি কি, মনুমেন্ট বলা যায়, হ্যাঁ মনুমেন্ট বলা যায়। এই যে দেখছেন সুইটি বলতেছেন এক্সপ্যান্ড, হ্যাঁ আমরা এক্সপ্যান্ড বলতে পারি, কোনো সমস্যা নাই। ভাস্কর্য স্কাল্পচার, এই যে দেখেন সাম স্কাল্পচার্স, কিছু ভাস্কর্য, তার মানে আমার যা দরকার, আমার কি দরকার বাবা, আমার দরকার আছিল একটা সাবজেক্টের, আমি একটা সাবজেক্ট পেয়ে গেছি। ওকে, এবার আমার কি দরকার, ভার্ব বাড়িয়ে দিয়েছে। দেখেন এই যে সৌন্দর্য বাড়াই দিয়েছে, সৌন্দর্য তো এখনো আছে, কমে নাই, তার মানে কোনো একটা কাজ হয়ে গেছে, কাজের ফলাফল এখনো আছে। যদি বোঝায় আমরা কি ব্যবহার করি, আমরা ব্যবহার করি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে দেখেন স্কাল্পচার যেহেতু প্লুরাল, তাহলে আমাদেরকে অবশ্যই ভার্বটাও প্লুরাল নিতে হবে। আমরা এখানে হ্যাজ না নিয়ে হ্যাভ নিব। সাম স্কাল্পচার্স, হ্যাঁ এই দেখেন কয়েকটি ভাস্কর্য বাড়িয়ে দিয়েছে, তাহলে আমরা বলতে পারি হ্যাভ। আচ্ছা এই কথাটা আমি একটু নিচে লিখতেছি, হ্যাঁ হ্যাভ, আর একটু নিচে লিখি হ্যাভ ইনক্রিজড। হ্যাঁ ওই যে আমাদের অরুণিমা সুইটি বললো এক্সপ্যান্ড, হ্যাঁ আমরা বলতে পারি হ্যাভ এক্সপ্যান্ডেড, কোনো সমস্যা নাই। কি বাড়িয়ে দিয়েছে বাবা, এই বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য, দ্য বিউটি অফ দিস ইউনিভার্সিটি। এই যে আমার কাজ হয়ে গেছে, হ্যাঁ
হ্যাঁ, কতটুকু বাড়িয়ে দিয়েছে? আচ্ছা, বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তাহলে দেখেন কতটুকু বহুগুণ। এই বহুগুণ বলার জন্য আমি কিন্তু এইখানে দেখেন আমি একটা শব্দ ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে হিউজলি। আমি লিখতে পারি হ্যাভ হিউজলি ইনক্রিজড। আচ্ছা, হিউজলি শব্দটাকে আমি নিচে লিখে দিই। হ্যাঁ, হ্যাভ এই জায়গাতে কিন্তু hugely increased the beauty of this university। এই যে কাজ হয়ে গেছে, আমার কাজ হয়ে গেছে। এইবার বলেন তো বাবা, বাংলাদেশের এই যে বিভক্তি চলে আসছে, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার বিভক্তি চলে আসছে, গৌরবময় ইতিহাসকে ভিত্তি করে নির্মিত। এই যে দেখেন তো, এই যে নির্মিত, নির্মিত কি বিশ্ববিদ্যালয় নাকি নির্মিত হচ্ছে ভাস্কর্যগুলো? তার মানে এই এতটুকু তথ্য আমরা কার সম্পর্কে পেয়েছি ভাই? আমরা এই তথ্যটা কার সম্পর্কে পাইছি? ভাস্কর্য সম্পর্কে। তাই এই তথ্যটাকে আমাকে অবশ্যই ভাস্কর্যের সাথেই রাখতে হবে। যদি আমি এই তথ্যটা ভাস্কর্যের সাথে না রাখি তাহলে কিন্তু আমার ভুল হয়ে যাবে। বুঝতেছেন কিনা প্লিজ একটু বলেন তো, আমি এখন এই তথ্যটা কোথায় লিখবো? কুইকলি কমেন্ট করেন, একটা কমেন্ট করি আমরা প্লিজ। সবাই একটু কমেন্ট করি আমরা প্লিজ। ওকে, ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি দেখেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার গৌরবময় ইতিহাসকে ভিত্তি করে নির্মিত। তাহলে ওই যে দেখেন ভিত্তি করে নির্মিত, আমরা বলতে পারি বিল্ট। আচ্ছা, এইখানে দেখেন আমি চাইলে এটাকে কমপ্লেক্স বানাইতে পারি। হ্যাঁ, আমি বলতে পারি, ধন্যবাদ আরিফ শাহরিয়ার ভাই, জাজাকাল্লাহ। সোমা ফারজানা লিপি, ধন্যবাদ। তাহলে বাবা আমরা কি করতে পারি দেখেন, সাম স্কাল্পচার্স, কিছু বা কতিপয় স্কাল্পচার। এইখানে আমি একটু আপনাকে কমপ্লেক্স করে দেখাই, তারপর আপনারা এটাকে সিম্পল বানায় দিয়েন। এখন বলেন তো, স্কাল্পচার কি নিজে নিজে কি নির্মাণ করে? করে না। তাহলে আমরা বলতে পারি হুইচ ওয়ার বিল্ট। সাম স্কাল্পচার হুইচ ওয়ার বিল্ট, হুইচ ওয়ার বিল্ট। তাহলে দেখেন কিছু বা কয়েকটি ভাস্কর্য যেগুলোকে নির্মাণ করা হয়েছিল, হুইচ ওয়ার বিল্ট। আমরা জানি রিলেটিভ প্রোনাউন এবং অক্সিলারি ভার্ব তুলে দিয়ে প্যাসিভ ভয়েস হলে, কারণ স্কাল্পচার নিজে নিজে বিল্ড করতে পারে না। আমরা দেখেন হুইচ ইজটাকে কেটে দিলাম, দিয়ে আমরা বললাম বিল্ড। এবার ভিত্তি করে, ভিত্তি করে ইংরেজি কি বাবা? বেসড অন। ভিত্তি করে কিসের উপর ভিত্তি করে? স্বাধীনতার গৌরবময় ইতিহাস আর মুক্তিযুদ্ধ। তাহলে আমরা বলতে পারি বেসড অন। আগে মুক্তিযুদ্ধটারে আনলাম, লিবারেশন ওয়ার। তো লিবারেশন ওয়ার পুরোটা না লিখে আমি LW লিখলাম। হ্যাঁ, ওর জন্য আমরা কি লিখবো? অ্যান্ড কি সেটা? গৌরবময় ইতিহাস। তাহলে দেখেন গ্লোরিয়াস হিস্ট্রি। আমরা লেখার সময় লিখি হিস্টোরি, কিন্তু উচ্চারণ হয় হিস্ট্রি। এখন দেখেন তো, এই যে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার গৌরবময় ইতিহাসটা কোথাকার? বাংলাদেশের। এই যে আমরা লিখব অফ বাংলাদেশ। এই যে যতটুকু তথ্য দেখতেছেন, মূলত এতটুকু তথ্য আমরা স্কাল্পচার সম্পর্কে লিখছি, তাই এটা এর তথ্য এর সাথেই থাকবে। তাহলে হয় আমাকে এর ঠিক আগে লিখতে হবে, আগে লিখলে একটা কমা দিতে হইতো, পরে লিখছি কোনো কমা দিতে হবে না। ওকে, এই যে দেখেন কাজ হয়ে গেছে। আফটার সাবজেক্ট, ধন্যবাদ মুকাদ্দেস ভাই, সুইটি রায়, নাসিমা ইসলাম সহ যারা যারা কমেন্ট করছেন অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখছেন। আচ্ছা, আমাকে জাস্ট এতটুকু বলেন তো ভাই, এই যে 43তম BCS এর এই যে অনুবাদটা, এই অনুবাদটাতে ড্যাংলিং মডিফাই বা মডিফায়ারের ব্যবহারের বিষয়টা আপনারা মাথায় আসছে কিনা একটু বলেন প্লিজ। এখন সমস্যা হচ্ছে গিয়ে দেখবেন, আমাদের বাংলাদেশের অনেক বই, অনুবাদের অনেক বই আছে যারা জাস্ট আপনাকে অনুবাদ করে দিচ্ছে, কিন্তু অনুবাদটা উনি কিভাবে করলো সেটা বলতেছে না। এই অনুবাদটা কিভাবে করলো সেটা না বলার কারণে, বুঝছেন, সেটা না বলার কারণে আমরা অনেক সময় এই জায়গাটাতে কট খায় যাই, আমরা অনুবাদটা ভালোভাবে করতে পারি না। তাহলে এখন আপনারা আমাকে একটু, এখন আপনারা আমাকে একটু দেখে বলেন তো, এই লাইনটাতে, এই লাইনটাতে ড্যাংলিং মডিফায়ার আছে কিনা? স্যার এটা সিম্পল করে দিলে আরো ভালো হইতো। সুইটি বলতেছেন স্যার এটা সিম্পল করে দিলে আরো ভালো হইতো। সুইটি, আমরা এটা সিম্পলই বানাইছি বাবা। আমরা রিলেটিভ প্রোনাউন আর অক্সিলারি ভার্ব যখন তুলে দিয়েছি, সেটা কমপ্লেক্স সেন্টেন্স ছিল, যেটা ওটা সিম্পল হয়ে গেছে। ওকে,
আচ্ছা, বুঝতে পারছি আমি কোন জায়গাটায় সমস্যা হয়েছে, তাই না? আচ্ছা দেখেন, আমি আপনাদেরকে বলি, এটা আমাদের অনেক ভাই বোন ধরতে পারে না। আচ্ছা, আমি একটা বাক্য লিখি, দেখেন, আই নো আ ম্যান হু ওয়ার্কস ইন আ শপ দেয়ার, অথবা হু ওয়ার্কস, এখানে এ লিখতেছি না আমি, তাইলে এখানে লিখতেছি আই নো দ্য ম্যান, আমি সেই লোকটাকে চিনি, হু ওয়ার্কস ইন দিস শপ, যিনি এই দোকানে কাজ করেন। আমি দুইটা বাক্য লিখতেছি, হ্যাঁ, আপনারা আমাকে বললেন, এই যে 1 নাম্বার, আমি আরেকটা বাক্য লিখতেছি 2 নাম্বার। হ্যাঁ, ধরে নেন আমি বললাম আই ওয়ান্ট দ্য বুক, আমি সেই বইটা চাই, which was collected, যেটাকে সংগ্রহ করা হয়েছে, ইন 1969 সালে। হ্যাঁ, আপনাদেরকে একটু ছোট্ট করে বলি, দেখেন, এই যে হু শব্দটা, এটা হচ্ছে বাবা এখানে রিলেটিভ প্রোনাউন। এই যে which শব্দটা, এইটা হচ্ছে এখানে একটা রিলেটিভ প্রোনাউন। এখানে যে ম্যান দেখতে পাচ্ছেন, ম্যানটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট বা পূর্বপদ। এই যে এখানে দা বুক দেখতে পাচ্ছেন, এই দা বুকটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট বা পূর্বপদ। আপনাকে যেটা মাথায় রাখতে হবে, অ্যান্টিসিডেন্টের পরে যে রিলেটিভ প্রোনাউন যুক্ত যে অংশটা থাকে, হ্যাঁ, এই অংশটা সবসময় সাবঅর্ডিনেট ক্লজ, বাংলায় বললে বলতে পারেন অধীন ক্লজ। ইংরেজিতে আরেকটা জিনিস বলা যায়, সেটা হচ্ছে এটাকে আরেকটা নাম দেয়া যায়, নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ। এই ক্লজটাকে আমরা চাইলে রিডিউস করতে পারি। খেয়াল করেন, এখানে কিন্তু ক্লজ আছে 2টা, একটা হলো আই নো দ্য ম্যান, আরেকটা হলো দেখেন হু ওয়ার্কস ইন দিস শপ, যিনি এই দোকানে কাজ করেন। খেয়াল করে দেখেন, আই ওয়ান্ট দ্য বুক, এটা একটা ক্লজ, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মনের ভাব প্রকাশ পাচ্ছে এই ক্লজ দিয়ে। কিন্তু আমি যদি শুধু এতটুকু বলি, which was collected in 1969, যেটা 1969 সালে সংগ্রহ করা হয়েছিল, এটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। এই ক্লজগুলোকে, মানে রিলেটিভ প্রোনাউন যুক্ত ক্লজগুলোকে আমরা চাইলে কেটে ছেটে বাদ দিতে পারি। ঠিক আছে, আপনাকে এখানে মাথায় রাখতে হবে যে রিলেটিভ প্রোনাউন যুক্ত ক্লজকে রিডিউসড করার নিয়ম আমরা এখন দেখতেছি। এটাকে কেমনে রিডিউস করা যায়, কয়েকজন বললেন আরেকবার একটু এক্সপ্লেইন করেন, আমি সেই এক্সপ্লেইনটা করতেছি বাবা। এটাকে রিডিউস না বলে আপনি বলতে পারেন যে রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম। এই সিম্পলটা আপনি কেমনে করবেন? 1 নাম্বার, প্রথমে রিলেটিভ প্রোনাউন, এই যে সংক্ষেপে আরপি লিখলাম, হ্যাঁ, রমনা পার্ক বললেন না, রিলেটিভ প্রোনাউন বা এটাকে রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজও বলা হয়। হ্যাঁ, প্রথমে রিলেটিভ প্রোনাউন, কোনগুলো রিলেটিভ প্রোনাউন? এই যে দ্যাট অথবা ডবলেস ওয়ার্ড যেগুলো আছে, হ্যাঁ, দ্যাট অথবা ডবলেস ওয়ার্ড যেগুলো আছে সেগুলো উঠে যায়, প্রথমে আমাদের এটা তুলে দিতে হয়। 2 নাম্বারটা কি বাবা? এটা হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব থাকলে সেইটাও উঠে যায়। আমার এই আনলক ইংলিশ উইথ সুমন ইউটিউব চ্যানেলে আমার একটা ভিডিও দেয়া আছে, সেটা হচ্ছে রিভার্স ট্রান্সলেশন। রিভার্স ট্রান্সলেশনের ভিডিওটা যদি কেউ না দেখেন, বা রিভার্স ট্রান্সলেশন যদি কেউ, আমার ভিডিও দেখতে হবে এরকম না, রিভার্স ট্রান্সলেশনটা যদি কেউ না পারেন, তাহলে তার পক্ষে জীবনে কোনোভাবেই হায়ার লেভেলের রাইটিং তো দূরের কথা, ট্রান্সলেশনও করা কোনোভাবেই সম্ভব না। এটা কিন্তু জানা খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা মাথায় রাখবো, প্রথমে রিলেটিভ প্রোনাউন উঠে যায়, 2 নাম্বার অক্সিলারি ভার্ব থাকলে উঠে যায়, না থাকলে ওঠার প্রশ্ন আসে না। এরপরে আমরা মাথায় রাখবো বাবা, অ্যাক্টিভ হলে, মানে সেন্টেন্সটা যদি অ্যাক্টিভ ভয়েস হয়, সেক্ষেত্রে আপনাকে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি যোগ হয়। 4 নাম্বার প্যাসিভ হলে তখন V3 হয়। এইখানে আপনারা একটু খেয়াল করে দেখেন তো,
এই জায়গাটাতে একটু খেয়াল করে দেখেন, আমরা এখানে দুইটা বাক্য পাইছি। খেয়াল করেন, আমরা এখানে দুইটা বাক্য পেয়ে গেছি। একটা হচ্ছে আই নো দ্য ম্যান, আরেকটা বাক্য হচ্ছে দ্য ম্যান ওয়ার্কস ইন দিস শপ। খেয়াল করবো কিন্তু আমরা এখানে বাক্য পাইছি আমরা দুইটা। প্রথম বাক্যটা কি ছিল? প্রথম বাক্যটা ছিল আই নো দ্য ম্যান। দ্বিতীয় বাক্যটা কি? দ্বিতীয় বাক্যটা হচ্ছে দ্য ম্যান ওয়ার্কস ইন দিস শপ। এই যে দুটো আলাদা বাক্য, বাক্য কিন্তু এক নাই, এই যে দুটো আলাদা বাক্য, এই বাক্য দুটোকে রিলেটেড করলো কে? রিলেটেড করছে হু, তাই হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন। একইভাবে দেখেন এখানে দুইটা বাক্য আছে। প্রথম বাক্যটা পড়েন, প্রথম বাক্যটা হচ্ছে আই ওয়ান্ট দ্য বুক, আমি বইটা চাই। দ্বিতীয় বাক্যটা হচ্ছে দেখেন দ্য বুক ওয়াজ কালেক্টেড ইন 1969, বইটা 1969 সালে সংগ্রহ করা হয়েছিল। তাহলে এই যে দুটো আলাদা বাক্য, দ্বিতীয় বাক্যটা কি? দ্য বুক ওয়াজ কালেক্টেড ইন 1969। ওকে, প্রথম বাক্যটা কি? আই ওয়ান্ট দ্য বুক। এই দুটো আলাদা বাক্যকে রিলেটেড করলো কি? হুইচ, তাই এটার নাম হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ওকে, এইবার আপনি যদি একটু খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন দ্য ম্যান ওয়ার্কস ইন দিস শপ, এটা হলো এতটুকু হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, কিন্তু আমরা কখনোই বলতে পারি না যে বই নিজে নিজে কালেক্ট করে। দ্য বুক ওয়াজ কালেক্টেড, এইটা হলো আবার প্যাসিভ ভয়েস। তাহলে প্যাসিভ ভয়েসে কি হয়? প্রথমে রিলেটিভ প্রোনাউনটা উঠে যায়, এই যে আমরা তুলে দিলাম। অক্সিলারি ভার্ব থাকলে সেটা উঠে যায়, এটা তো অ্যাক্টিভ না, প্যাসিভ, তাই আমরা V3 লিখলাম এইখানে। তাহলে সেন্টেন্সটা কি হচ্ছে দেখেন, প্রথমে অনুবাদটা দেখেন, পরের অনুবাদটা দেখেন। খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট, আই ওয়ান্ট দ্য বুক, আমি বইটা চাই। এই যে আমি এতটুকু লিখলাম আই ওয়ান্ট দ্য বুক। যতটুকু অংশ রিডিউস হয় তার অনুবাদ উল্টা দিক থেকে লিখতে হয়। প্রথমে বাংলা ছিল আমি বইটা চাই, যেটা 1969 সালে সংগ্রহ করা হয়েছিল। কিন্তু যখনই আমি ক্লজটাকে রিডিউস করে এই যে দেখেন আমি লিখলাম যে কালেক্টেড ইন 1969, এতটুকু অংশ অবজেক্ট হয়ে গেছে, এটার অনুবাদ উল্টা লিখতে হবে। এবার বাংলা হয়ে গেল আমি 1969 সালে সংগ্রহকৃত বইটা চাই। খেয়াল করেন, আমি 1969 সালে সংগ্রহিত বা সংগ্রহকৃত বা সংগৃহীত বা সংগ্রহকৃত বইটি চাই। মাথায় রাখবেন যখনই রিডিউস হবে, রিডিউস ক্লজের বাংলা অনুবাদ সবসময় যেই অংশটা রিডিউস হয় তার বাংলা অনুবাদ উল্টা হয়। এটার অনুবাদটা খেয়াল করেন, আমি সেই লোকটাকে চিনি যিনি এই দোকানে কাজ করে। তাহলে প্রথম কাজ হচ্ছে রিলেটিভ প্রোনাউনকে উঠায় দেয়া, তুলে দিলাম। অক্সিলারি ভার্ব থাকলে উঠে যায়, এখানে অক্সিলারি নাই, ওঠার প্রশ্নই আসে না, অ্যাক্টিভ ভয়েস, তাই আমরা এই ওয়ার্কস এর সাথে আইএনজি যোগ করব। তাহলে বাক্যটা হয়ে যাচ্ছে দেখেন আই নো দ্য ম্যান, এইবার হয়ে যাচ্ছে ওয়ার্কিং ইন দিস শপ। তাহলে আগের বাংলা অনুবাদ ছিল একদম প্লেন, আমি লোকটাকে চিনি যে এই দোকানে কাজ করে। এইবার এই বাক্যটার অনুবাদ হবে কি দেখেন, এবার যেহেতু পুরোটা অবজেক্ট হয়ে গেছে, এবার এই বাক্যের বাংলা অনুবাদ হয়ে যাচ্ছে আমি, ভার্বের অনুবাদ সবসময় শেষে লিখতে হয়, এই দোকানে কর্মরত লোকটাকে চিনি। আমি এই দোকানে কর্মরত লোকটিকে চিনি। এটাই হচ্ছে ক্লজকে রিডিউস করার একটা সুপার ডুপার টিপস অ্যান্ড টেকনিক, যেটাই বলেন। ক্লজকে আমরা এইভাবে রিডিউস করি। হ্যাঁ, এই সেম ঘটনাটা ঘটেছিল, এইখানে দেখেন আমি যেটা লিখে দিয়েছিলাম, কয়েকজন বারবার রিকোয়েস্ট করলেন আরেকবার লিখে দিচ্ছি, রাগ করেন না। তাহলে দেখেন এই যে আমরা যখন বললাম যে কয়েকটি ভাস্কর্য, সেভারাল স্কাল্পচার্স, এইবার দেখেন বাবা এইখানে ছিল which were built, যেগুলো নির্মাণ করা হয়েছিল বেসড অন, বাকিটা তো আমি লিখছি। আপনার এখানে যেই কাজটা করা লাগবে, রিলেটিভ প্রোনাউন তুলে দিবেন, অক্সিলারি ভার্ব তুলে দিবেন, এটা তো প্যাসিভ ভয়েস স্কাল্পচার। এইখানে ঠিক সেম ঘটনাটাই ঘটছে। এই যে দেখেন সাম স্কাল্পচার্স বিল্ড বেসড অন, এভাবে হয়েছে। আশা করি বুঝতে পারছেন ইনশাআল্লাহ।
ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ মশিউর রহমান রিফাত ভাই, অসংখ্য ধন্যবাদ রিফাত ভাই আপনাকে। তাহলে বাবা এগুলো আমরা একটু যদি মাথায় রাখি, খাতায় কোপায় দিতে পারবো আমরা। হ্যাঁ, এইবার আসেন আমরা যখন বলতেছি সবুজের মাঝে কংক্রিট বা ব্রোঞ্জের তৈরি ভাস্কর্যগুলো, খেয়াল করেন, সবুজের মাঝে কংক্রিট বা ব্রোঞ্জে তৈরি ভাস্কর্যগুলো দাঁড়িয়ে আছে। এই যে দেখেন দাঁড়িয়ে আছে, তাহলে দাঁড়িয়ে আছে এইটা হলো আমাদের জন্য ভার্ব। তা দাঁড়ায় আছে কিডা মনি, দাঁড়ায় আছে কিডা? এই কংক্রিট বা ব্রোঞ্জের তৈরি ভাস্কর্যগুলো, এইটা হয়ে গেছে আমাদের সাবজেক্ট। তাহলে আমরা সাবজেক্টও পাইছি, ভার্বও পাইছি। ঠিক আছে, এইখানে একটু খেয়াল করে দেখেন, দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও ভাষা আন্দোলনের প্রতিচ্ছবি হয়ে। এখানে হয়ে শব্দটা আপনি যদি রাখেন তাহলে আপনার বুঝতে একটু কষ্ট হতে পারে। আমরা ট্রান্সলেশন করার সুবিধার্থে আমরা এটাকে জাস্ট হিসেবে বানায় দেই। দেখেন অর্থ কিন্তু একটুও চেঞ্জ হয় নাই। হ্যাঁ, অর্থ কিন্তু একটুও চেঞ্জ হয় নাই। তাহলে সাবজেক্টও পাইছি, ভার্বও পাইছি। কি হিসাবে দাঁড়ায় আছে? এতটুকু হলো এক্সটেনশন। তাহলে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন আমরা পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে আমরা আগে সাবজেক্টটা লিখি, কংক্রিট বা 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 মানে অথবা, ঠিক আছে, ব্রোঞ্জের তৈরি ভাস্কর্যগুলো। তাহলে আমরা বলতে পারি দ্য মনুমেন্টস। চাইলে স্কাল্পচার লিখতে পারতাম, বারবার স্কাল্পচার লিখলে শুনতে ভালো লাগে না। হ্যাঁ, শহীদুল ইসলাম ভাই বলছেন যে স্যার এটা কি বেসিক টু অ্যাডভান্স? ভাই এটা সবারই কাজে লাগে ভাই, এটা সবার জন্যই। হ্যাঁ, এই ক্লাসটা সবার জন্য। ইভেন চাইলে ক্লাস 9-10 এর স্টুডেন্টরা এই ক্লাসটা দেখতে পারে। তারা হয়তো এটাকে পুরোটা যদি আয়ত্ত করে এরকম বাক্য লিখতে নাও পারে, অন্তত এরকম বাক্য তারা দেখলে বুঝতে পারবে ইনশাল্লাহ। এগুলো দেখেন, বিশেষ করে প্যাসেজ যখন সলিউশন করবেন এগুলো কাজে লাগবে। ইন্টারমিডিয়েটের পড়তে পড়তে এগুলো কাজে লাগে ভাই, ইন্টারমিডিয়েটে বিশেষ করে। ওকে, তাহলে দেখেন সাম মনুমেন্টস যেগুলো দেখেন ব্রোঞ্জে তৈরি, তাহলে আমরা বলতে পারি সাম মনুমেন্টস যেগুলো ব্রোঞ্জে তৈরি। তাহলে আমরা কি বলতে পারি? দেখেন ব্রোঞ্জে তৈরি ভাস্কর্য। হ্যাঁ, মনে আছে তো? এই যে নাউন মাঝখানে ভার্ব। তাহলে আমরা এখানে V3 লিখবো, সরাসরি V3 তে চলে গেলাম। তৈরি, বিল্ট, কনস্ট্রাক্টেড, ইনস্টলড, যে কোনো একটা লেখা যায়। হ্যাঁ, মেড। আপনি চাইলে বলতে পারেন কনস্ট্রাক্টেড, যেটা ভালো লাগে ভাই আপনি সেটাই লেখেন। হ্যাঁ, দেখেন the monuments, the sculptures constructed with concrete or bronze। এই যে আমার সাবজেক্ট হয়ে গেছে। হ্যাঁ, আমি পুরাটারে সাবজেক্ট হিসেবে পেয়ে গেছি। এবার আমার কি দরকার? আমার ভার্ব দরকার। ভার্ব কি ছিল? দাঁড়িয়ে আছে। তাহলে লেখেন আর স্ট্যান্ডিং, এখনো দাঁড়ায় আছে, তাই না এই ভাস্কর্যগুলো? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর স্ট্যান্ডিং, দাঁড়িয়ে আছে। এইবার আপনি প্রশ্ন করেন কি হিসেবে দাঁড়িয়ে আছে? হিসেবে মানে অ্যাজ। আনেন আমরা এখানে অ্যাজ লিখা দেই, অ্যাজ আন্দোলনের প্রতিচ্ছবি। কিসের আন্দোলন? মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং ভাষা আন্দোলন। তাহলে দেখেন অ্যাজ দা প্রতিচ্ছবি, তাই না? রিফ্লেকশন, অ্যাজ দ্য রিফ্লেকশন অফ মুক্তিযুদ্ধ। আমি সংক্ষেপে, আচ্ছা পুরোটাই লিখে দিই, আবার ভাববেন স্যার মনে হয় বানান জানে না। লিবারেশন ওর ইন্ডিপেন্ডেন্স ও ভাষা আন্দোলন। হ্যাঁ, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। এতটুকু হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে ভাই, সবুজের মাঝে এই কথাটা কার জন্য দেয়া হয়েছিল? আন্দোলনের জন্য দেয়া হয়েছে নাকি এই যে ভাস্কর্যগুলোর জন্য? তাহলে আমাকে এটা ভাস্কর্যের সাথে লিখতে হবে। ঠিক আছে, সবুজের মাঝে। তাহলে আমরা কি লিখবো? ইন দা মিডল অফ অর ইন দা মিস্ট অফ গ্রিনারি। হ্যাঁ,
এই যে আমি এভাবে লিখলাম গ্রিনারি, তাহলে দেখেন আমাদের কাজ হয়ে গেছে। ঠিক আছে, বুঝা যাচ্ছে কিনা প্লিজ একটু কমেন্ট করেন তো। সিম্বল দিলে হবে কিনা, আবার জিগায় ভাই সিম্বল দিলে হবে না মানে? অবশ্যই হবে, তাহলে আপনি এখানে সিম্বল দিয়ে দেন, সিম্বল দেন, হবে, কোনো সমস্যা নাই, দিয়ে দিতে পারেন। এই তো আচ্ছা, এই তো মাশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমি অনেকগুলো লাইন করে দিয়েছি, আমি 7টা লাইন করে দিয়েছি। এইবার দাদা এই বাকি যে লাইনগুলো 8, 9, 8, 9, 10, এই যে লাইনগুলো দেখতেছেন, এই লাইনগুলো 13 পর্যন্ত, হ্যাঁ, এই লাইনগুলো হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। ঠিক আছে, ট্রাই করেন, না পারলে প্রয়োজন আমি আরেকদিন লাইভে এসে এটা সলভ করাই দিব। আব্দুল আজিজ ভাই বলতেছেন যে পরিষ্কার, তবে আমার এখানে নেটওয়ার্কের ঝামেলা করতেছে। আচ্ছা আচ্ছা ভাই, হ্যাঁ এইটা আসলে কি বলবো, গত 2 দিন আমি খুব বিপদে ছিলাম নেটওয়ার্কের সমস্যার কারণে। আচ্ছা, তাহলে আপনাদের সাথে আরেকবার একটু বলি বাবা, 17 ফেব্রুয়ারি মানে আগামীকাল থেকে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর সেকেন্ড যে ব্যাচটা এটা শুরু হচ্ছে। যারা যে কোনো পারপাজে, হ্যাঁ যে কোনো পারপাস, সেটা হতে পারে আপনি ক্লাস 8 থেকে মাস্টার্স পর্যন্ত স্টুডেন্ট, আপনি যে কোনো জবের প্রিপারেশন নিচ্ছেন, হ্যাঁ এটা হতে পারে আইএলস এর প্রিপারেশন নিচ্ছেন, বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন, ব্যাংক জবের প্রিপারেশন নিচ্ছেন, যারা যে চাকরির প্রিপারেশন নিচ্ছেন, অথবা যারা লেখালেখি করেন, লেখালেখি করাটা যাদের কাজ, তারা চাইলে আমাদের এই কোর্সটাতে যুক্ত হয়ে যেতে পারেন ভাই। হ্যাঁ, আমাদের এই কোর্স সাথে যুক্ত হয়ে যেতে পারেন ইনশাআল্লাহ। বাংলাদেশের একদম টপ নচ একটা সুপার ডুপার কোর্স হতে যাচ্ছে আমাদের এই কোর্সটা। যারা যুক্ত হতে চান আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করেন, আগামীকাল থেকে আমরা এই কোর্সটা শুরু করছি। সুইটি বলছেন স্যার এতদিন ড্যাংলিং মডিফায়ারের এই বিষয়টা খেয়াল করিনি, আজ অনেক কিছু শিখলাম। ধন্যবাদ সুইটি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবারও গুরুত্বপূর্ণ কোনো একটা বিষয় নিয়ে আমরা লাইভে আসবো। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, আদাব, আল্লাহ হাফেজ। আর আপনাদের পরিচিত কোনো ভাই বোন যদি আমাদের এই কোর্সের সাথে যুক্ত হতে চায়, তাহলে প্লিজ আমাদেরকে রেফার করবেন।